আচ্ছা, এই ল্যাবে আমরা বেসিক্যালি আমাদের সিম্বল টেবিল কিভাবে কনস্ট্রাক্ট করা হয় সেই জিনিসটা আমরা দেখব। তো আপনারা অলরেডি আপনাদের যে ফার্স্ট ল্যাব সেখানে আপনারা দেখে আসছেন যে একটা লেক্স ফাইলকে কিভাবে লেখা হয়, অর্থাৎ কিভাবে আমার লেক্সিম গুলাকে রিকগনাইজ করা হয়। আমরা বিভিন্ন রকম রেগুলার এক্সপ্রেশন লিখছিলাম, আবার রেগুলার ডেফিনেশন লিখছিলাম, অর্থাৎ ডট এল ফাইলটা। এবং সেখান থেকে আমরা কি করছিলাম, টোকেন রিটার্ন করছিলাম। এই যে টোকেন গুলা এগুলা রিটার্ন হয়ে কার কাছে গেছিল, আমাদের যে সিনট্যাক্স অ্যানালাইজার তার কাছে গিয়েছিল, এবং আমরা সিনট্যাক্স অ্যানালাইজার হিসেবে ওয়াইএসএসি ইউজ করছিলাম, যেটা হলো ডট ওয়াই ফাইলের মধ্যে আমরা ওই কাজগুলো করছিলাম। এবং আপনাদের যদি মনে থাকে যে আমরা ল্যাব একে বেসিক্যালি যেটা করছি, আমরা হলাম লেক্সিক অ্যানালাইজার থেকে টোকেন রিটার্ন করছি, ওখানে হয়তো কোনো কিছু একটা আউটপুট দিছি ফাইলের মধ্যে, যে বোঝার জন্য যে জিনিসগুলো কিভাবে ওয়ার্ক করে। সিনট্যাক্স অ্যানালাইজারও কিন্তু কাইন্ড অফ ওরকম কাজই করছি, সিমিলার কাজই করছি, যে কোন কোডের কোন পোর্শনের জন্য কোন রুলটা লাগছে এরকম কিছু জিনিস প্রিন্টিং করছি। ঠিক আছে, আমরা কিন্তু মানে অ্যাকচুয়াল কম্পাইলার যে কাজটা করে আমরা কিন্তু ওরকম কিছু করিনি, আমরা জাস্ট কিছু প্রিন্ট দিছি আমাদের, আমরা যেন জিনিসটা বুঝতে পারি সেটার জন্য ল্যাব একে আমরা বেসিক্যালি এই কাজটা করছি। আচ্ছা, ল্যাব টু তে আমরা দেখবো যে একটা সিম্বল টেবিল কিভাবে বানানো হয়। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমার সিম্বল টেবিলটা কেন লাগবে সেটা একটা প্রথম কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হলো এই জিনিসগুলো আমরা কিভাবে করবো। তো তার আগে আমি কয়েকটা কথা বলি ল্যাব টু সম্পর্কে, যে ল্যাব টু কিন্তু একটু বড় অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, মানে লেংদি অ্যাসাইনমেন্ট। তো এইটা যত তাড়াতাড়ি পারা যায় সবাই শুরু করবে। এটা কিন্তু যে ল্যাব একে যেমন আমাদের অনেক কিছু কিন্তু করে দেওয়া ছিল, আমরা জাস্ট ওই প্যাটার্নটা ফলো করে করে অনেক তাড়াতাড়ি করে ফেলতে পারছি। ল্যাব একে কিন্তু অত কাজ বেসিক্যালি ছিল না। বাট ল্যাব টুটা কিন্তু অ্যাকচুয়ালি মানে অনেক কিছু আপনাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। দেখবেন যে এখানে কিছু কমেন্ট দেওয়া আছে যে এই করতে হবে, বাট কেমনে করতে হবে ওগুলো কিন্তু বলা নাই, ওগুলো আপনাদের নিজেদেরই চিন্তা করে ওগুলো বের করতে হবে। ঠিক আছে, ওই জন্য যেটা হয় যে ল্যাব টু তে একটু যত তাড়াতাড়ি আহ, পারা যায় আগে থেকে শুরু করবেন, সবাই এই কাজটা করবেন। তো আমরা এখন ডিরেক্টলি আমাদের আজকের যে টপিক সেখানে একটু চলে যাই। তো দেখেন, একটা সিনট্যাক্স অ্যানালাইজারের মেইন কাজ কি। আমরা যে সিনট্যাক্স অ্যানালাইজার বা কম্পাইলার যে আমরা যে কাজগুলো করি, একটা সিনট্যাক্স অ্যানালাইজারের মেইন কাজটা কি, আমার যে প্রোগ্রামটা লিখছি গ্রামাটিক্যালি ঠিক আছে কিনা সেটা চেক করা, রাইট? এবং কোনোখানে যদি ভুল থাকে, কোনোখানে যদি ইরর থাকে সেটাও কিন্তু সে আমাকে বলে দেয়। যেমন ধরে নেন যে আমি একটা ইন্টিজার ভেরিয়েবলকে ডিফাইন করলাম এইভাবে। ঠিক আছে, এখন আমি যদি কোডের কোথাও এ ইকুয়াল টু এরকম লিখি, এটা কি আমার সিনট্যাকটিক্যালি ভুল না এই জিনিসটা? কারণ হচ্ছে দেখেন, আমার এ কে আমি ডিফাইন করছিলাম হলো একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল দ্বারা, অর্থাৎ সে ইন্টিজার টাইপের ভ্যালু হোল্ড করতে পারবে। বাট আমি যখন তাকে অ্যাসাইন করতেছি, তাকে বেসিক্যালি আমি একটা স্ট্রিং অ্যাসাইন করতেছি। তাহলে এই যে আমার এখানে একটা আহ, এখানে দেখতে পাচ্ছি এখানে একটা সমস্যা হচ্ছে, এগুলাকে আমাকে এখন ডিটেক্ট করতে পারতে হবে। ঠিক আছে, যে আমাদের তার মানে এই যে একটা ভেরিয়েবল যখন আমরা স্টোর করতেছি, সেটার করসপন্ডিং কিছু ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন আমার রাখার দরকার হতে পারে। ওই ভেরিয়েবলটা কি টাইপের ভেরিয়েবল, দেন ওই ভেরিয়েবলটা কি ধরনের এলিমেন্ট সে হোল্ড করতে পারবে, এই যে এক্সট্রা কিছু ইনফরমেশন আমাকে রাখতে হইতে পারে। আবার ধরেন যে আমি এরকম একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, এই অ্যারের সাইজ হলো 8। ঠিক আছে, এবং এই অ্যারেতে কি কি টাইপের এলিমেন্ট হোল্ড করতে পারে, সে ইন্টিজার টাইপের এলিমেন্ট হোল্ড করতে পারে। ঠিক আছে, এখন আমি যদি এরকম কোনো কাজ করি, কখনো যদি আমি এরকম কাজ করি, অ্যারে অফ 10 ইকুয়াল টু 1 লিখলাম, অর্থাৎ অ্যারের 10 নাম্বার ইন্ডেক্সে আমি 1 অ্যাসাইন করতেছি। তাহলে বুঝতেই পারতেছেন এখানে যেহেতু আমার অ্যারের সাইজ ছিল 8, আমার কাছে হইলো যেটা আমার অ্যাকসেপ্টেবল রেঞ্জ, অর্থাৎ এই অ্যারের ইন্ডেক্সটা কত থেকে কতর মধ্যে ছিল, 0 থেকে 7 এর মধ্যে ছিল। বাট আমি 10 ইন্ডেক্সে এটাকে অ্যাসাইন করা মানে আমি অ্যাক্সেস করা ট্রাই করতেছি, তাহলে বুঝতে পারতেছেন এটাও কিন্তু আমার করতে পারা কথা না, বা এই জিনিসটাও কিন্তু আমার একটা ইরর রেজ করবে। তাহলে আমি যদি কখনো এরকম কিছু কাজ করি, তাহলে আমার এখানে একটা ইরর দেখাইতে হবে। তাহলে দেখেন, এই অ্যারের জন্য আমার কি কি টাইপের ইনফরমেশন এক্সট্রা রাখা লাগতে পারে। একটা ইনফরমেশন অবশ্যই রাখা লাগবে যে সে কি টাইপের অ্যারে, সে ইন্টিজার নাকি ফ্লোট না কি টাইপের ভ্যালু হোল্ড করতে পারে, সেটা একটা ইনফরমেশন। আরেকটা কিন্তু ইনফরমেশন লাগবে তার সাইজ কত। ঠিক আছে, আমরা কত সাইজের একটা অ্যারে নিচ্ছি সেটা, কারণ সাইজের বেসিসেই আমার হলো ইন্ডেক্সিংটা সাইজের বেসিসেই ডিপেন্ড করে, রাইট? যে 8 যদি থাকে তাহলে 0 থেকে 7। তাহলে আমার একটা অ্যারের জন্য আমার মোটামুটি যদি আমি কি টাইপের অ্যারে, দেন সাইজ আর ওই অ্যারেটার নাম, এটা যদি আমি স্টোর করতে পারি, তাহলে আমার অ্যারের জন্য গুড এনাফ, যে আমি অ্যারের জন্য এই তিনটা ইনফরমেশন দিয়ে আমি মোটামুটি কাজগুলো চালিয়ে ফেলতে পারবো। আচ্ছা, একটা ফাংশন
একটা সিতে যখন আমি ফাংশন লিখি সেখানে কি কি ধরনের জিনিস আমাকে এক্সপ্লোর করা লাগতে পারে। যেমন ধরেন একটা ফাংশনের সবার আগে কি থাকে, একটা রিটার্ন টাইপ থাকে যখন আমি সি সি অথবা সি প্লাস প্লাস লিখি। দেন ফাংশনটার নাম থাকে। এরপর ফাংশনটার প্যারামিটার লিস্ট থাকে। ঠিক আছে, যদি প্যারামিটার লিস্ট যদি অনেকগুলো প্যারামিটার থাকে তখন আমরা ওই প্যারামিটার টাইপ গুলা এইভাবে আমরা লিখি। আর যদি প্যারামিটার লিস্ট না থাকে তখন আমরা কি এইখানে কোনো রকম প্যারামিটার দেই না, এরকম কিছু একটা করি, তাই না। দেন হয়তো এখানে কিছু লিখলাম, লেখার পর হয়তো রিটার্ন আমি 2 দিলাম, কথার কথা যে একটা ইন্টিজার রিটার্ন করতে হবে, তো আমি এই 2 ইন্টিজার রিটার্ন করলাম। তাহলে একটা ফাংশনের কথা চিন্তা করি, একটা ফাংশনের জন্য আমার কি কি জিনিস স্টোর রাখা লাগতে পারে। একটা ফাংশনের জন্য আমার কি টাইপের ফাংশনটা কি টাইপের জিনিস রিটার্ন করতেছে, অর্থাৎ তার রিটার্ন টাইপ কি, ইন্টিজার নাকি ফ্লোট নাকি ডাবল নাকি ক্যারেক্টার নাকি স্ট্রিং, এই জিনিসটা আমাকে রাখা লাগতে পারে এক্সট্রা ইনফরমেশন আকারে। অর্থাৎ ফাংশনের রিটার্ন টাইপ রাখা লাগবে। ঠিক আছে, তারপরে এই ফাংশনটার নাম রাখা লাগবে অবশ্যই। এই ফাংশনটার নাম, তাহলে ফাংশনটার নাম, এই ইনফরমেশনটা আমার রাখা লাগবে। আচ্ছা, দেন হলো ফাংশন গুলা প্যারামিটার কয়টা, রাইট, কয়টা প্যারামিটার আছে এবং কি কি টাইপের প্যারামিটার আছে সেটা আমাকে রাখা লাগবে। যেমন এখানে আমি দেখতেছি এই ফাংশনটার ইনপুট আকারে 2টা প্যারামিটার নেই, এবং এই 2টা প্যারামিটারের একটা টাইপ হচ্ছে ইন্টিজার আর একটা টাইপ হচ্ছে ডাবল। তাহলে এই ফাংশনের প্যারামিটারের সাইজ কত হচ্ছে, এই ফাংশনের প্যারামিটার সাইজ হচ্ছে 2। আর কি কি টাইপের প্যারামিটার নেই, সে হইলো ইন্টিজার টাইপের, আমি লিখলাম প্যারামিটার টাইপ লিখলাম, এ হলো ইন্টিজার টাইপের প্যারামিটার নেয়, আরেকটা হচ্ছে ডাবল টাইপের প্যারামিটার নেয়। ঠিক আছে, তাহলে আমি যদি একটা ফাংশন সম্পর্কে এরকম কিছু ইনফরমেশন রেখে দেই, তাহলে দেখেন আমার যেটা সুবিধা হবে, আমি আমি কখনো আমার কোড থেকে যদি এরকম কাজ করি যে এই ফাংশনটাকে কল করলাম 3টা প্যারামিটার দিয়ে কল করলাম, কথার কথা আমি প্রথমটা দিলাম হলো 1, তারপরটা যেহেতু ডাবল তাহলে আমি দেখলাম 2.5, তারপরে দেখলাম আমি 3। কখনো যদি আমি এই কাজটা করি আমার আমার কোডে, তাহলে দেখেন এ কিন্তু এখন আমার এই যে স্টোরড ইনফরমেশন থেকে এখানে যে একটা ভুল হয়েছে সেটা সে বুঝতে পারবে। কিভাবে বুঝতে পারবে, এই ফাংশনটাকে ডিফাইন করা হয়েছিল 2টা প্যারামিটার দিয়ে, রাইট, প্যারামিটার সাইজ ছিল 2, আমি প্যারামিটারের সাইজ 3 দিছি। তাহলে কোডে যদি সে কখনো দেখে তার কাছে স্টোর ইনফরমেশন থেকে সে এই আইডিয়াটা পাবে যে আমার প্যারামিটার সাইজ 2 হওয়ার কথা, বাট আমাকে যে কোডে দিছে কোডে কিন্তু 3 সাইজের প্যারামিটার দিছে, তাহলে আমি একটা ইরর ডিটেক্ট করতে পারতেছি। ঠিক আছে, আবার এরকম হইতে পারে যে প্যারামিটার সাইজটা ঠিক আছে, প্যারামিটার সাইজ 2টা হওয়ার কথা, 2টাই ঠিক আছে, বাট কেউ একজন সেকেন্ড প্যারামিটারটা ডাবল দেওয়ার বদলে সে একটা স্ট্রিং দিছে। অবশ্যই বুঝতে পারতেছেন এটাও একটা ভুল, কারণ কি এখানে প্যারামিটারের সাইজ মিলছে 2টা প্যারামিটার, বাট যেটা হয়েছে প্রথম প্যারামিটারটা ইন্টিজার সেটাও মিলছে, বাট সেকেন্ড প্যারামিটারটা আমার ডাবল হওয়ার কথা, বাট সেকেন্ড প্যারামিটারটা আছে হলো আমার স্ট্রিং, যেটা হলো কোড থেকে দেওয়া হয়েছে। তাহলে আমরা যেটা করতে আমরা যেটা দেখতেছি যে আমরা যদি কাছে যদি এরকম কিছু ইনফরমেশন আমরা স্টোর করতে পারি, তাহলে আমরা এই যে ইরর গুলা সেই ইরর গুলাকে আমরা ডিটেক্ট করতে পারবো। ঠিক আছে, আর যদি কেউ অ্যাকচুয়ালি ইয়া দেয় তাহলে তো আমার কোনো ইরর নাই, মানে অ্যাকচুয়ালি ফাংশনটা যেইভাবে লেখার কথা ছিল সেইভাবে যদি কেউ লেখে বা সেইভাবে যদি সে কল করে তাহলে তো আমার সিনট্যাকটিক্যালি জিনিসটা ঠিক আছে। অর্থাৎ এই ফাংশনে 2টা প্যারামিটার নেওয়ার কথা, 2টা প্যারামিটারই নিছে। দেন দেন এই ফাংশনের প্যারামিটার টাইপ কি, প্রথমটা হচ্ছে ইন্টিজার তারপরটা ডাবল, দেখেন প্রথমটা ইন্টিজার দিছে তারপরে ডাবল দিছে, তাহলে আমরা আমাদের কাছে যে স্টোর ইনফরমেশন সেটার সাথে যদি আমরা মোটামুটি ম্যাচ করে যে হ্যাঁ এই ফাংশনটা এরকমই বিহেভ করার কথা, এরকমই করা হয়েছে, তাহলে আমার এই কোডে সিনট্যাকটিক্যালি কোনো সমস্যা নাই। তাহলে যেটা বুঝতে পারতেছি, আপনাদের যদি মনে থাকে আপনারা ফার্স্ট ল্যাবে যেটা করছিলেন, মনে আছে আপনাদের ফার্স্ট ল্যাবে সিম্বল ইনফো ক্লাসে কি করছিলেন, সিম্বল ইনফো নামে একটা ক্লাস ছিল আমাদের। ওই ক্লাসে 2টা অ্যাট্রিবিউট ছিল, একটা নাম ছিল কি সিম্বল নেম, আর একটা নাম ছিল সিম্বল টাইপ, রাইট, এরকম কিছু ছিল না। জি স্যার। হ্যাঁ, সিম্বল নেমে আমরা কাকে স্টোর করতাম আর সিম্বল টাইপে কাকে স্টোর করছিলাম মনে আছে। টোকেনের নামটা। হ্যাঁ, টোকেনের নাম, অ্যাকচুয়াল নাম, যেমন আমি এই যে এই ফাংশনের যে নামটা ফাঙ্ক, এই ফাংটা আমার কিন্তু সিম্বল নেম আকারে গেছিল, রাইট, এরকম কিছু একটা গেছিল। আর সিম্বল টাইপ আকারে আমরা হয়তো আইডি এরকম কিছু একটা লিখছিলাম, যে এটা একটা আইডি, বেসিক্যালি এই টোকেনটা এটা একটা আইডি টোকেন, এরকম কিছু একটা আমরা স্টোর করছিলাম। বাট এখন দেখেন বুঝতেই পারতেছেন এখন কিন্তু আমার জাস্ট এই 2টা ভেরিয়েবল দিয়ে আমার কাছে কিন্তু মানে আমার জন্য মানে সাফিসিয়েন্ট জিনিস না। অর্থাৎ সিম্বল নেম আমার কাছে নামটা আছে, ঠিক আছে, কি টাইপের সেটাও আছে, বাট আমাকে ওইটা বাদেও কিন্তু আরো এক্সট্রা ইনফরমেশন রাখা লাগবে। এটা রিটার্ন টাইপ কি, এটা প্যারামিটার সাইজ কত,
এটা প্যারামিটার টাইপ গুলা কি। অর্থাৎ এখন কিন্তু আমার এই দুইটা ভেরিয়েবল দিয়ে হবে না, আমার সিম্বল ইনফো ক্লাসটা মডিফাই করতে হবে, করে এখানে আরো জিনিস লাগবে। ঠিক আছে, যে যেমন রিটার্ন টাইপ রাখার জন্য আপনি একটা ভেরিয়েবলের কথা চিন্তা করতে পারেন। প্যারামিটার সাইজ, এটার জন্য আপনি একটা ইন্টিজার ভেরিয়েবল রাখতে পারেন। ঠিক আছে, অর্থাৎ এইখানে আমরা বেসিক্যালি আরো অ্যাট্রিবিউট অ্যাড করব, যাতে হলো আমার সব ধরনের সবকিছু আমরা ইনফরমেশন এখানে স্টোর করতে পারি। ঠিক আছে, আমরা যখন কোডে যাব তখন জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবে। আপাতত একটা জাস্ট বেসিক আইডিয়া এটা মাথায় রাখেন, যে আমাদের যে সিম্বল ইনফো ক্লাস সেটাকে তাহলে আমাকে মডিফাই করতে হবে। এখন জাস্ট এই দুইটা ইনফরমেশন দিয়ে হবে না, আমাকে আরো জিনিসপাতি লাগবে। ঠিক আছে, এটুকু বুঝাতে পারছি এই জিনিসটা? জি স্যার। আচ্ছা, এখন তাহলে আপনারা তো বুঝতে পারলেন যে আমার কাছে যদি একটা নর্মাল ভেরিয়েবল থাকে, আবার তারপর ওই যে আরো একটা কথা দেখেন, আমাকে কিন্তু এইটাও স্টোর করতে হবে যে এটা কি টাইপের জিনিস। যেমন আপনার যদি মনে থাকে যে আমরা বলছিলাম কি, এইটাকেও আমরা আইডি বলছিলাম, আইডি টোকেন বলছিলাম। এই অ্যারের যে নাম, যে কোনো নামকে কিন্তু আমরা মোটামুটি আইডি টোকেন বলছিলাম। আপনাদের যদি ওই যে ওই ইয়াটা মনে থাকে, যে কোনো যদি আমার প্যাটার্ন থাকে, আইডির সাথে যদি ম্যাচ করে, তাহলে সবগুলোই আমরা কিন্তু আইডি টোকেন। তাহলে দেখেন ফাঙ্কো হবে একটা আইডি, এই ভেরিয়েবলটাও হবে একটা আইডি, এই অ্যারেটাও হবে একটা আইডি, অ্যারের নামটাও হবে আইডি। এখন দেখেন এগুলার কিন্তু এই সবগুলো আইডি হলেও এদের মধ্যে কিন্তু বিহেভিয়ার আলাদা। কথার কথা, এই যে ইন্টিজার এ যেহেতু একটা ভেরিয়েবল, এ কিন্তু শুধুমাত্র একটা ভ্যালু স্টোর করতে পারবে, তাই না? কারণ এটা তো একটা নর্মাল ভেরিয়েবল। এই অ্যারে এই অ্যারে কিন্তু মাল্টিপল ভ্যালু সে স্টোর করতে পারে, রাইট? কারণ এটা হলো আমার অ্যারে অফ সামথিং, অর্থাৎ অ্যারে অফ ইন্টিজার্স। অর্থাৎ এইটা যদিও আইডি, এই আইডি মানে হলো আমার এখানে অনেক কিছু জিনিস স্টোর করতে পারবে। অর্থাৎ আমি যেটা বুঝাতে যাচ্ছি, আমার সবগুলো আইডি হলো প্রত্যেকটা আইডির মধ্যে আমার বিহেভিয়ার আলাদা। যেমন ফাংশনের ফাঙ্ক নেমটা এটা আইডি হইলেও এটাকে কল করার কিন্তু একটা ওয়ে আছে, মানে একটা স্পেসিফিক ফরম্যাট আছে। আমি যখন একটা ফাংশনকে কল করি সবার আগে কিভাবে করি, ফাংশনের নামটা লিখি, এরপর প্যারামিটার লিস্টে প্যারামিটারটা পাঠাই। ঠিক আছে, তাহলে ফাংশন যে আইডিটা সেটার বিহেভিয়ারটা অনেকটা এরকম। যখন আমি একটা একটা অ্যারেকে নিয়ে চিন্তা করি, এটাও কিন্তু আইডি, বাট এটাকে যখন আমরা অ্যাক্সেস করি তখন আমরা এরকম কিছু এরকম কোনো ভাবে করি, অর্থাৎ অ্যারেটার নাম লিখি, এরপর একটা থার্ড ব্র্যাকেট লিখি, এরপর কিছু একটা করি, তাই না? এরকম কাজ করি। অর্থাৎ আমি যে জিনিসটা বুঝাতে যাচ্ছি, যে আমার সবগুলা আইডি হলেও প্রত্যেকটার কিন্তু আমার আলাদা রকমের বিহেভ করে। কোনটাকে আমি কিভাবে অ্যাক্সেস করব বা কিভাবে কল করব, এটার কিন্তু আমার আলাদা বিহেভিয়ার, মানে আলাদাভাবে বিহেভ করে। তাহলে আমাকে কিন্তু এই ইনফরমেশনটা রাখতে হবে, যে সে কি ভেরিয়েবল, নাকি সে কি অ্যারে, নাকি সে কি ফাংশন। ঠিক আছে, অর্থাৎ কি টাইপের আইডি সেটাকেও কিন্তু রাখতে হবে। তাহলে বুঝতে পারতেছেন আমার যে সিম্বল ইনফো ক্লাসটা ছিল, ওখানে একটা অ্যাট্রিবিউট কিন্তু এরকম একটা জিনিস রাখতে হবে, যে আইডিটার টাইপ কি, বা আইডি টাইপ। অর্থাৎ এই আইডিটা, এটা কি একটা ভেরিয়েবল? যদি ভেরিয়েবল হয় তাহলে আপনি ওই যে গেট আর সেট মেথড যে ছিল, সেট মেথডে আপনি সেট আইডি টাইপ হিসেবে আইডি টাইপ ইকুয়াল টু ভেরিয়েবল, এরকম কিছু একটা এই স্ট্রিংটা রাখতে পারে। ঠিক আছে, আবার আইডি টাইপটা যদি ফাংশন হয় তাহলে আপনি আইডি টাইপ ইকুয়াল টু ফাঙ্ক বা ফাংশন ডিরেক্ট এইভাবে লিখতে পারেন। ঠিক আছে, অর্থাৎ আপনার সুবিধা মতো। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে আমার কিন্তু আরো অনেক ধরনের ইনফরমেশন রাখা লাগবে, যে এটা কোন ধরনের আইডি, সেই বেসিসে সে তার কিন্তু বিহেভিয়ার আলাদা হয়। তারপর ফাংশনের জন্য আবার বলছি যে প্যারামিটার সাইজ রাখা লাগবে। ঠিক আছে, অ্যারের জন্য বলছিলাম যে অ্যারের সাইজ রাখা লাগবে। তাহলে এই যে আমরা যত কিছু স্টোর করব, আমার যত ইনফরমেশন লাগবে সবগুলোই আমরা ওই যে সিম্বল ইনফো ক্লাসটা লিখছিলাম, ওই সিম্বল ইনফো ক্লাসে আরো এক্সট্রা অ্যাট্রিবিউট অ্যাড করে করে আমরা এই কাজটা করি। তাহলে আশা করি এটা মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে। ঠিক আছে, আচ্ছা এখন আমি যেটা করি, আমি একটা কোড লিখি। ঠিক আছে, তো ইন্টিজার এ ধরলাম, ইন্টিজার বি দিলাম। তারপর আমি যেটা করলাম, আমি এখানে একটা ফাংশন ডিফাইন করলাম। এই ফাংশনের দুইটা প্যারামিটার নেই। তারপর আমি এখানে যেটা করলাম, আমি এখানে আবার র্যান্ডম আরেকটা ভেরিয়েবল দিলাম। তাহলে বললাম যে ইন্টিজার জি ইকুয়াল টু 5। ঠিক আছে, আমি খুবই র্যান্ডম কিছু লাইন লিখতেছি, মানে আর কিছু না, এখান থেকে আমি তেমন কিছু করতেছি না।
এখানে এফ এর বদলে আমি যেটা লিখি এফ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই লিখি। হ্যাঁ, এই যে এই যে আমি একটা কোডের স্নিপেট লিখলাম, ঠিক আছে? আপনাদের কি স্কোপ নিয়ে আইডিয়া আছে? স্কোপ বলতে কি বুঝি? একটা একটা কোডের স্কোপ বলতে আমরা কি বুঝি? পাইথনে কিন্তু আমরা এই কাজটা করতাম, মানে পাইথনে আপনারা মনে আছে না, যখন একটা করে ওই যে স্পেস দিতেন, স্পেস দিয়ে আমাদের স্কোপিং বুঝাতেন। যেমন একটা যদি ফর লুপ লিখতেন, ফর লুপ লিখে এরপর কিন্তু একটা স্পেস দিতেন, দিয়ে আবার এইখানে হলো ফর লুপের বাকি কাজগুলো করতেন। মানে স্কোপিং জিনিসটা যেটা, ইন্ডেন্টেশনটা। হ্যাঁ ইন্ডেন্টেশনটা কাইন্ড অফ, হ্যাঁ, হ্যাঁ। মানে পাইথনে আপনি ইন্ডেন্টেশন দিয়ে যেই কাজটা করতেন, ওইটা যে জিনিসটা মিন করতো, সি বা সি প্লাস প্লাস এর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা সেম জিনিস মিন করে। ঠিক আছে, পাইথনের স্কোপিংটা হয়তো আমার ওই যে ইন্ডেন্টেশন দিয়ে আমরা ওই যে স্পেস দিয়ে বা ট্যাব দিয়ে আমরা যেভাবে লিখতাম, সেটা হলো পাইথনের স্কোপিং। আর সি বা সি প্লাস প্লাসে আমরা স্কোপিংটা এই যে এই ইউজ করে করি। এখন কথা হচ্ছে স্কোপিং জিনিসটাকে আমি যারা জানেন না সেটা একটু বলি। এই যে এ আর বি, এটা বেসিক্যালি কি, এটা হলো আমার গ্লোবাল ভেরিয়েবল। অর্থাৎ এই এ আর বি কে আমি আমার কোডের সব পোর্শন থেকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, এই এ আর বি টা এটা হলো গ্লোবাল ভেরিয়েবল। আমি এই এ আর বি কে ফাংশনের ভিতর থেকেও অ্যাক্সেস করতে পারবো। আমি যদি এ ইকুয়াল টু 2 লিখি, তাহলে যেটা হবে এই যে এই ভেরিয়েবলটার ভ্যালুটা 2 হয়ে যাবে। ঠিক আছে, স্কোপিংটা বেসিক্যালি কি, যে কোন ভেরিয়েবল বা কোন জিনিসটাকে আমি কোন একটা রিজিয়ন থেকে অ্যাক্সেস করতে পারতেছি সেটার বেসিসে ডিফাইন করা হয়। তাহলে এ আর বি যেহেতু গ্লোবাল ভেরিয়েবল যদি হয়, তাহলে এ কে আমরা কোডের সব পোর্শন থেকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করেন, এই ফাংশনের প্যারামিটার আছে এক্স আর ওয়াই। আচ্ছা, এই প্যারামিটার দুটা এই ফাংশনের বাইরে, অর্থাৎ যে এই রিজিয়নের বাইরে, এই রিজিয়নের বাইরে কি কেউ তাকে চিনবে এই এক্স আর ওয়াই কে? আমি যদি এখানে নিচে কখনো লিখি এক্স ইকুয়াল টু 5, তাহলে এই এক্স আর এই এক্স কি সেম এক্স? এটা কি জানেন এই জিনিসটা? আচ্ছা, লোকাল ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে মানে এটা আইডিয়া আছে না, লোকাল জি ভেরিয়েবল স্যার। কি জিনিস আর গ্লোবাল ভেরিয়েবল কি জিনিস? আচ্ছা, এই যে এই এক্সটা, এই এক্স এই এক্স এই ওয়াই, অর্থাৎ এই যে ফাংশনের প্যারামিটার গুলো, এগুলাকে কিন্তু শুধুমাত্র ফাংশনের ভিতরেই চেনে, এর বাইরে কিন্তু তাকে চেনে না। তারপর দেখেন এই যে এই এফটা, এই এফটাকেও কিন্তু শুধুমাত্র ফাংশনের ভিতরেই চেনে, অর্থাৎ এগুলা কি এই ফাংশনের লোকাল ভেরিয়েবল। ঠিক আছে, আমি কিন্তু বাইরে থেকে কখনোই এই এফ কে আমি অ্যাক্সেস করতে পারবো না। আমি কখনোই এখান থেকে কিন্তু এই এফ এর ভ্যালু যদি আমি 5 ডিক্লেয়ার করি, কথা কথা এটা কিন্তু সে চিনবে না যে এই এফটা আসলে কোথায়। কারণ কি, কারণ দেখেন এই এফটা বেসিক্যালি আছে হলো আমার ফাংশনের ভিতরে, এবং ফাংশনে সে হলো লোকাল ভেরিয়েবল। তাহলে এই যে এখানে তাহলে যেটা আমি যে বুঝাতে যাচ্ছি সেটা হলো আমার এটার কিন্তু স্কোপ আলাদা। ঠিক আছে, এই ভিতরের জিনিসটা হলো আমার ফাংশনের ভিতরের স্কোপ, এবং এই স্কোপের জিনিসপাতি শুধুমাত্র এটার মধ্যেই এক্সিস্ট করে, এর বাইরে একে কেউ চেনে না। বুঝাতে পারছি? বাট এ আর বি এর যেহেতু গ্লোবাল ভেরিয়েবল, এ হইলো আমার পুরা কোডেই একে কিন্তু চেনে। ঠিক আছে, কারণ একে আমরা গ্লোবাল রিজিয়নে ডিফাইন করছি। এটুকু কি বুঝতে পারছি এই জিনিসটা? জি স্যার। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলেন, এখানে দেখেন যে আমরা কিন্তু এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার একটা জিনিস লিখছি ইফ এর মধ্যে। তার মানে দেখেন, যখনই আমি বলছি যে আমার এই সি বা সি প্লাস প্লাস এর কোনো কিছু যদি আমরা এটার মধ্যে লিখি, এই যে এই কার্লি ব্রেসের মধ্যে আমার নতুন করে একটা স্কোপ তৈরি হয়, তাহলে বলেন তো এই জিটা, এই জি এর স্কোপ কি, মানে জি এর স্কোপ কি একটা আলাদা একটা স্কোপের মধ্যে আছে না? কারণ কি সে কি আলাদা একটা কার্লি ব্রেসের মধ্যে আছে। জি স্যার। ঠিক আছে, এখন দেখেন এই জি এর যে স্কোপ, সে কিন্তু শুধুমাত্র যে এই পোর্শনে এই কার্লি ব্রেসের মধ্যেই শুধু জি কে চিনবে, এই কার্লি ব্রেসের মধ্যেই এই রিজনটার মধ্যেই শুধু জি কে চিনবে। জি কে কিন্তু এই ফাংশনে অন্য কেউ কোথাও চিনবে না। অর্থাৎ আমি যদি এই ফাংশনে মনে করেন আমি একটা লাইন এরকম লিখলাম, এই কার্লি ব্রেসের পরে এরকম লিখলাম জি ইকুয়াল টু 10 লিখলাম, তখন কিন্তু এই জি কে সে চিনবে না। কারণ কি, এই জিটার স্কোপ ছিল এই কার্লি ব্রেসের মধ্যে, এই কার্লি ব্রেসের মধ্যে স্কোপটা ছিল। তো আমি লিখছি হলো এইখানে, অর্থাৎ এই এই যে এটা স্কোপিং, এটার স্কোপিং আমি কোথায় লিখছি, আমি হলাম এই দুইটা কার্লি ব্রেসের মধ্যে লিখছি। তাহলে দেখেন দুইটার স্কোপ কিন্তু আলাদা, তাহলে যেটা হবে এই ফাংশন থেকে কিন্তু এই জি কে চিনবে না। বুঝতে পারছেন? তাহলে এই যে আমরা আমরা তাহলে স্কোপিং দিয়ে বেসিক্যালি কি করি,
কোনো একটা ভেরিয়েবল কতটুকু রিজিয়ন ধরে সে পারসিস্ট করবে ওই কোডে, সেইটা ডিফাইন করা হয় আমার স্কোপিং দিয়ে। আর এইটুকুই জাস্ট মনে রাখেন যে আমার সি বা সি প্লাস প্লাস স্কোপিংটা ডিফাইন্ড হয় এই কার্লি ব্রেস দ্বারা। ঠিক আছে, আমি যদি এখানে আরো যদি ইফ লিখতাম, আমি যদি এখানে ভিতরে যদি আরো একটা ইফ লিখতাম, কথা কথা ইফ এক্স গ্রেটার দ্যান 0, তখন কিন্তু এটা আবার একটা ডিফারেন্ট স্কোপের মধ্যে থাকতো। ঠিক আছে, এই যে এখানে যেটা যা যা লেখছিস তাকে শুধুমাত্র এই পোর্শনটাই চিনবে, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই তাকে চিনবে, বাইরে কোথা থেকে আর চিনবে না। অর্থাৎ আমি যদি এইখানকার একটা ভেরিয়েবলকে আমি এই পাশ দিয়ে যদি অ্যাক্সেস করতে চাই, এখান থেকে অ্যাক্সেস করতে চাই, পারবো না। ঠিক আছে, আবার আবার যদি আমি নিচ থেকে কোথাও অ্যাক্সেস করতে চাই সেটাও পারবো না। তাহলে আমার স্কোপ অনুযায়ী আমার এই ভেরিয়েবল গুলাকে চিনবে কি চিনবে না এটা ডিফাইন্ড হয়। এটা কি বুঝাইতে পারছি মোটামুটি, কি বুঝাইতে চাইলাম? জি স্যার। ঠিক আছে, তাহলে এখন আমরা একটু দেখি আমাদের এই ল্যাবে যেটা করতে হবে। আমরা এরকম কোন ইয়াটা মানে কোডের কোন পোর্শনটা কোন স্কোপে পড়ছে, মানে সেটা আমরা নেবো। বা বেসিক্যালি আমি যেটা বলি, আমাদের যে সিম্বল টেবিলের কথাটা বলতেছি, সিম্বল টেবিলের মধ্যে বেসিক্যালি এরকম বিভিন্ন স্কোপ থাকে, কোডের কোন স্কোপে কে আছে এই জিনিসটা বেসিক্যালি ডিফাইন হয় সিম্বল টেবিল দিয়ে। অর্থাৎ একটা সিম্বল টেবিলের মধ্যে আমার কোডের যতগুলা স্কোপ থাকে সবগুলা স্কোপই ওই সিম্বল টেবিলের মধ্যে স্টোর থাকে। আর প্রত্যেকটা স্কোপ টেবিলের মধ্যে ওই স্কোপে কে কে আছে সেটা স্টোর থাকে। যেমন আমি যদি একটু বলি, আমি কারেন্টলি কোডের 1 নাম্বার লাইনে আছি। ঠিক আছে, কোডের 1 নাম্বার লাইনের প্রথম যে স্কোপটা আছে এটা কি একটা গ্লোবাল স্কোপ, কারণ কি এই যে এই 1 নাম্বার স্কোপ একে কিন্তু সবাই চিনবে। আমি গ্লোবালি যদি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাকে সবাই চেনে, তাই না? তাহলে এটা একটা গ্লোবাল স্কোপ। তাহলে দেখেন আমি যেটা করলাম, আমি ধরলাম যে এটা আমার স্কোপ। এবং স্কোপকে আমরা যখন স্কোপের মধ্যে যখন জিনিসগুলো রাখি সেগুলো বেসিক্যালি আমরা হ্যাশ টেবিলের মধ্যে রাখি। আচ্ছা, যদি হ্যাশ টেবিল মনে না থাকে সমস্যা নেই, আমি আবার ওখানে যাব একটা একটা করে। যেমন যেমন কথা যেমন বলেন এই যে আমি এ চাচ্ছি যে আমার এই স্কোপে থাকবে, আমি এই স্কোপের নাম দিলাম 1। ঠিক আছে, এই স্কোপের আমি নাম দিলাম হলো এটা স্কোপ নাম্বার 1, এটাকে একটা নাম্বারিং বললাম। তাহলে দেখেন সবার আগে যখন আমার এটা পাবে সে এই স্কোপের একখানে সে স্টোর করবে। ঠিক আছে, আমি এখানে এ স্টোর করলাম, এবং সাথে সাথে আমার কিন্তু যে এ রিলেটেড বাকি জিনিসগুলো স্টোর করতে হবে। বাকি জিনিস কি কি, এটা কি টাইপের ভেরিয়েবল, দেখেন এটা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, তাহলে এখানে আমার ওই যে ইন্টিজার টাইপের যে ভেরিয়েবল এটাও স্টোর করতে হবে। বুঝতে পারতেছেন যে ওই যে আমি সিম্বল ইনফু যে ক্লাসটা লিখছিলাম, সিম্বল ইনফু, ওই ক্লাসের বেসিক্যালি অবজেক্টটা এখানে স্টোর করতে হবে। ঠিক আছে, ওই ক্লাসের যে অবজেক্টটা সেটা স্টোর করতে হবে। তাহলে আমি যখন এ পাইলাম, আমি এ কে এই স্কোপের আমি এখানে কোথাও এখানে স্টোর করলাম। ঠিক আছে, আবার দেখেন বি বি যে আসছে, বিও কিন্তু আমার সেম স্কোপের মধ্যেই আছে, তাই না? এটাও কিন্তু আমার গ্লোবাল স্কোপই, তাহলে এটাও কিন্তু আমার 1 নাম্বার স্কোপের মধ্যেই পড়বে। তাহলে বি কে ধরেন যে আমি কোথাও আহ, এই টেবিলের কোথাও এখানে আমি স্টোর করলাম, বি কে আমি এখানে কোথাও স্টোর করলাম। এবং বিটাও কি টাইপের, এটাও একটা ইন্টিজার টাইপের। ঠিক আছে, এরপর দেখেন, এরপর হলো আমি 2 নাম্বার লাইনে আসলো। 2 নাম্বার লাইনে এসে পড়তেছে পড়তেছে কি, প্রথমে ইন্টিজার পড়লো এরপর ফাংশন পড়লো। তাহলে কি এটাও একটা আইডি, এবং এটাকেও কিন্তু আমাকে স্টোর করতে হবে। আচ্ছা এখন বলেন তো একটা ফাংশন এ কি গ্লোবালি, একে কি সবাই গ্লোবালি চেনে না? কারণ আমি কি ফাংশনের নামকে কিন্তু আমি যে কোনো খান থেকে কল করতে পারি। অর্থাৎ এখানে এই ফাংশনের নাম তো ফাং, আমি কিন্তু কোডের যে কোনো পোর্শন থেকে এই ফাংশনটাকে কল করতে পারবো। ঠিক আছে, এগেইন বলি এটা কিন্তু কল করার কথা বলতেছি। তাহলে এই যে ফাংশনের নামটা, এই ফাংশনের নামকেও কিন্তু সবাই গ্লোবালি চেনে, তাই না? আমি যে কোনো খান থেকে এই ফাংশনটাকে কল করতে পারি। বাট ফাংশনের ইনার ভেরিয়েবল গুলোকে হয়তো অ্যাক্সেস করতে পারবো না, সেটা আলাদা ব্যাপার। বাট ফাংশনের নামটাকে কিন্তু সবাই চেনে। তাহলে এই ফাংশনের নামটাও, ফাঙ্ক নামটাও কিন্তু আমার একটা গ্লোবাল, মানে গ্লোবাল স্পেসে থাকবে, অর্থাৎ গ্লোবাল স্কোপে থাকবে। তাহলে এটাও কিন্তু আমার 1 নাম্বার স্কোপেই থাকবে। তাহলে এইটাকে আমি নাম দিলাম ফাঙ্ক, যেহেতু এটার নাম হচ্ছে ফাঙ্ক। এবং দেখেন ফাংশনের ক্ষেত্রে আমি কি কি বলছিলাম, কি কি জিনিস লেখা লাগতো। একটা হলো রিটার্ন টাইপ, কি টাইপের জিনিস রিটার্ন করতেছে। তাহলে আমি ধরলাম যে রিটার্ন টাইপটা হচ্ছে ইন্টিজার, এটা আমি আগে লিখলাম। এরপরে হলো আমার কয়টা প্যারামিটার আছে, ধরলাম যে 2টা প্যারামিটার আছে এই ফাংশনের জন্য। তারপর হচ্ছে প্যারামিটার গুলোর টাইপ কি কি। ঠিক আছে, তাহলে প্যারামিটার টাইপ গুলো কি কি, এটার জন্য আমি ধরেন যে আমি এটার মধ্যে আমি আরেকটা ভেক্টর আকারে রাখলাম যে কি কি টাইপের প্যারামিটার। যেমন দেখেন ইন্টিজার একটা আছে, আরেকটা হলো ডাবল আছে। ঠিক আছে, একটা ইন্টিজার আছে আরেকটা হলো ডাবল আছে। তাহলে এই টাইপের প্যারামিটার গুলো আমার এই ফাংশনটা
প্যারামিটার আকারে যায়। ঠিক আছে, তাহলে মোটামুটি এরকম দেখতে হবে অনেকটা ফাং। এগেইন বলি, এই জিনিসগুলো আমরা স্টোর করতেছি কিভাবে, ওই যে সিম্বল ইনফোর অবজেক্ট বানাই, অর্থাৎ বেসিক্যালি এখানে ওই সিম্বল ইনফোর একটা অবজেক্ট আপনি রেখে দিবেন, আর কিছু করা লাগবে না, তাহলেই জিনিসগুলো এইভাবে স্টোর হবে। তাহলে দেখেন, আমার এই স্কোপের গ্লোবাল স্কোপে কিন্তু মোটামুটি এই তিনটা জিনিস এখানে আছে, তাই না? এই যে এক্স আর ওয়াই, এই এক্স আর ওয়াই কিন্তু গ্লোবাল স্কোপের কোনো কিছু না, রাইট? এই এক্স আর ওয়াই এর এক্সিস্টেন্সটা কোথায় আছে? এই যে এই স্কোপের মধ্যে, এই যে এই কার্লি ব্রেসের যে স্কোপ সেটার মধ্যে, অর্থাৎ এইখান থেকে এই পোর্শনে সবাই হইলো ওই এক্স আর ওয়াই কে চেনে, বাট এই কার্লি ব্রেসের বাইরে, এই কার্লি ব্রেসের বাইরে কেউ এক্স আর ওয়াই কে চেনে না। তাহলে এটুকু কি বুঝতে পারতেছেন যে যখন আমরা একটা করে কার্লি ব্রেস দেখতেছি, এটা মানে হলো একটা নতুন স্কোপ। অর্থাৎ যখন এই কার্লি ব্রেসের ভিতরের পোর্শনটা কিন্তু এখন আবার আর এক নাম্বার স্কোপে নাই, এখন এটার জন্য কিন্তু আবার নতুন একটা স্কোপ বানাইতে হবে, যে নতুন একটা স্কোপের মধ্যে এই জিনিসগুলো থাকবে। এটুকু কি বুঝতে পারছি, বুঝাতে পারছি? জি স্যার। হ্যাঁ, তাহলে গ্লোবাল স্কোপের মধ্যে কে কে ছিল? আমার গ্লোবাল ভেরিয়েবলটা গুলো ছিল, আর ফাংশনের নাম, যতগুলো ফাংশনের নাম থাকবে ততগুলো ফাংশনের নাম আমার গ্লোবাল স্কোপের মধ্যে যাবে। ঠিক আছে, এরপর দেখেন আমি একটা কার্লি ব্রেস আমি এনকাউন্টার করলাম, তাহলে যেহেতু আমি কার্লি ব্রেস এনকাউন্টার করলাম, তাহলে আমি বুঝতে পারতেছি যে এটা হলো আমার একটা নতুন একটা স্কোপ তৈরি হবে এখান থেকে। তাহলে নতুন একটা স্কোপ তৈরি হবে, তাহলে নতুন একটা স্কোপের নাম আমি দিলাম, এটা 2 নাম্বার স্কোপ। তাহলে এটা হলো আমার 2 নাম্বার স্কোপ। 2 নাম্বার স্কোপের মধ্যে দেখেন কে কে আছে, বুঝতে পারতেছেন? এখানে আমার এক্স থাকবে, ওয়াই থাকবে, তাহলে আমি আবার এক্স কে স্টোর করলাম, দেন এক্স রিলেটেড ইনফরমেশন, এটা কি টাইপের ভেরিয়েবল সেটাও রাখলাম। ঠিক আছে, এরপর আমি ওয়াই কে স্টোর করলাম। আচ্ছা, ওয়াইটা ছিল আমার ডাবল টাইপের, তাহলে এখানে লিখলাম ডাবল। এই টাইপের জিনিসগুলো আমার লাগতেছে। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে হলো আমার আমার কোন কোন লাইনটা আছে, এরপর আমি এটা দিলাম 3 নাম্বার লাইন, কার্লি ব্রেস 4 নাম্বার লাইন। ঠিক আছে, 4 নাম্বার লাইনে দেখেন আমার এফ বলে একটা নতুন ভেরিয়েবল আসছে, তাহলে আমার এই এফটা কোন স্কোপে যাচ্ছে? এই যে 2 নাম্বার স্কোপের মধ্যেই যাচ্ছে। তাহলে এই এখানে আমি এফ ভেরিয়েবলটা রাখলাম, এটা টাইপ হচ্ছে ইন্টিজার টাইপ। ঠিক আছে, এটুকু আই গেস বোঝা গেছে। মানে 4 নাম্বার লাইন পর্যন্ত আমার স্কোপের অবস্থা এরকম অনেকটা হবে, যে এখানে আমার এক্স ইন্টিজার, ওয়াই ডাবল এটা থাকতেছে, আর এফ ইন্টিজার থাকতেছে। তারপর দেখেন 5 নাম্বার লাইনে যেটা হয়েছে, 5 নাম্বার লাইনে আমার এই যে ইফ কন্ডিশন দিয়ে এখানে যে এক্স আর ওয়াইটা বলা হয়েছে, এটা কিন্তু আবার বেসিক্যালি প্যারামিটার এক্স আর ওয়াই, রাইট? প্যারামিটার এক্স আর ওয়াই, অর্থাৎ এই যে যেই এক্স আর ওয়াই আমরা এখানে লিখছি সেটাই। তাহলে এইটা তো এখানে আছে। 6 নাম্বার লাইনে দেখেন আবার নতুন একটা কার্লি ব্রেস আসছে। 6 নাম্বার লাইনে আমার নতুন একটা কার্লি ব্রেস আসছে, তার মানে বুঝতে পারতেছেন যে এইটা আসা মানে কি আমার নতুন একটা স্কোপ আবার ক্রিয়েট হবে। তাহলে আমি যখন একটা নতুন একটা স্কোপ করবো, অর্থাৎ জিটা কি আর 2 নাম্বার স্কোপে থাকবে? জি কিন্তু আর 2 নাম্বার স্কোপে থাকবে না, তার জন্য নতুন একটা স্কোপ বানাইতে হবে। অর্থাৎ তার জন্য আমি যে একটা স্কোপ বানাইলাম, আমি ধরলাম যে সে হলো এখন 3 নাম্বার স্কোপে আছে। তাহলে আমার জিটা আছে হলো 3 নাম্বার স্কোপ। 3 নাম্বার স্কোপ মানে কি আমাকে নতুন করে আরেকটা স্কোপ বানাইতে হবে, এই স্কোপের মধ্যে আমি জি কে স্টোর করলাম। ঠিক আছে, এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন? যে আমার দেখেন যখন করে একটা নতুন করে একটা স্কোপ আসতেছে, আমি নতুন করে আমি স্কোপ টেবিল বানাচ্ছি, এবং ওই টেবিলের মধ্যে ওই স্কোপের মধ্যে যারা যারা আছে তাদেরকে আমি স্টোর করতেছি। এটুকু কি সবাই বুঝতে পারছেন? এইটুকু। হ্যালো? Yes, sir. জি আচ্ছা, স্যার। এখন যদি বুঝে থাকেন, এখন আমাকে একটা জিনিস বলেন তো, এই যে এই জি মানে এই স্কোপে এই ইফের মধ্যে থেকে কি আমি এক্স আর ওয়াই কে অ্যাক্সেস করতে পারবো না? নাকি পারবো? পারবো কি পারবো না? এই যে এই ইফের মধ্যে থেকে, এই ইফের মধ্যে থেকে এই এক্স আর ওয়াই কে কি আমি অ্যাক্সেস করতে পারবো কি পারবো না? পারবো। পারবো, রাইট? আবার দেখেন এই ইফের মধ্যে থেকে, অর্থাৎ 3 নাম্বার স্কোপ থেকে আমরা কি এফ কে অ্যাক্সেস করতে পারবো কি পারবো না? পারবো স্যার। পারবো। দেখেন অ্যাক্সেস করতে পারবো, বাট আমরা কি 3 নাম্বার যে স্কোপ টেবিল, এখানে কি কোথাও আমি ওই জিনিসগুলো লিখছি? এখানে কি আমি আবার রিপিটেডলি এক্স ইন্টিজার বা জি ওগুলা কি লিখছি, বা ওগুলা কি রাখার দরকার আছে? না স্যার। এগুলা রাখার দরকার নেই। কেন দরকার নাই? যেটা হয় মানে আমাদের স্কোপ টেবিলের সাথে আমাদের আরেকটা জিনিস আমরা রেখে দিই, যে ওই স্কোপ টেবিলের প্যারেন্ট কে, অর্থাৎ ওই স্কোপ টেবিলটা কার থেকে আসছে। যেমন দেখেন, আমি একটু যদি সহজভাবে বলি, এই স্কোপ টেবিল 3 নাম্বার স্কোপ টেবিলের প্যারেন্ট হলো 2 নাম্বার স্কোপ টেবিল। ঠিক আছে,
আবার 2 নাম্বার স্কোপ টেবিলের প্যারেন্ট হচ্ছে 1 নাম্বার স্কোপ টেবিল, অর্থাৎ এগুলা হলো আমার প্যারেন্ট। এখন এখন দেখেন, এখন কিন্তু আমি অ্যাক্সেসিংটা করতে পারবো। কিভাবে অ্যাক্সেসিং করতে পারবো? ধরে নেন আপনার কোনো কোডের কোনো একটা লাইনে আপনার যদি এখানে এই এক্স আর ওয়াই এর দরকার হয়, অর্থাৎ আমি একটা রেজাল্ট নামে একটা ভেরিয়েবল ডিফাইন করলাম, রেজাল্ট ভেরিয়েবলটা আমি লিখলাম এক্স প্লাস ওয়াই। এখন দেখেন 3 নাম্বার স্কোপে কারেন্টলি আসি, 3 নাম্বার স্কোপে কারেন্টলি আসি, ও কিন্তু এক্স আর ওয়াই কে খুঁজতেছে। আমার কোড যখন এক্স আর ওয়াই পড়বে, সে কিন্তু এক্স আর ওয়াই কে চাবে যে এক্স আর ওয়াই এর ভ্যালু কত ছিল। এখন 3 নাম্বার স্কোপে কিন্তু এক্স আর ওয়াই বলতে কিছু নাই, দেখেন এখানে শুধু জি আছে, ঠিক আছে, এখানে শুধু জি আছে। তাহলে ও এক্স আর ওয়াই কে কোথায় খুঁজে পাবে? ও ওর প্যারেন্টে যাবে আগে, প্যারেন্টে গিয়ে দেখবে যে এখানে এক্স আর ওয়াই আছে কিনা। যদি এখানে এক্স আর ওয়াই থাকে তাহলে তো হইলই, আর যদি না থাকে তাহলে আবার সে প্যারেন্টে যাবে, অর্থাৎ সে তখন এই প্যারেন্টে আসবে, এই প্যারেন্টে এসে সে আবার চেক করবে যে আমার এখানে এক্স আর ওয়াই আছে কিনা। যদি থাকে তাহলে তো থাকলো, আর যদি না থাকে তখন আমি দিব হলো সিনট্যাক্স ইরর। অর্থাৎ কোথাও স্কোপ টেবিলে যদি কোথাও কোনো এক্স আর ওয়াইটা খুঁজে না পায়, ওই ভেরিয়েবলটা খুঁজে না পায়, সেটা অর্থ হচ্ছে ওই ভেরিয়েবলটা ডিফাইনই করা হয়নি বা ডিক্লেয়ারই করা হয়নি, ঠিক আছে। আর যদি ওটা এক্সিস্ট করে তাহলে কোনো না কোনো একটা স্কোপে থাকবে। ওই স্কোপে যদি না থাকে তাহলে তার প্যারেন্ট স্কোপে থাকবে, তার প্যারেন্ট স্কোপে যদি না থাকে তাহলে তার প্যারেন্টের প্যারেন্ট স্কোপে থাকবে। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যদি কোনো একটা ভেরিয়েবলকে খুঁজতে চাই, আমার যদি স্কোপ স্কোপ টেবিলে কোনো একটা ভেরিয়েবল খুঁজতে চাই, আগে কাজ হচ্ছে ওই স্কোপ টেবিলের মধ্যে খোঁজা। ওই স্কোপ টেবিলের মধ্যে যদি খুঁজে পাই তাহলে তো পাইলাম, যদি না পাই তাহলে আমরা প্যারেন্টে যাব, প্যারেন্টে গিয়ে আমরা আবার খোঁজা শুরু করব। যদি খুঁজে পাই তাহলে তো পাইলাম, আর যদি না পাই তাহলে তার প্যারেন্টে যাব, তার প্যারেন্টে গিয়ে যদি আমি খুঁজে পাই তাহলে পাইলাম, আর যদি একবারে আমি খুঁজে নাই পাই, যেমন দেখেন এই স্কোপ একের প্যারেন্টে কে আছে? নাল আছে, তাই না? এর আগে তো কোনো স্কোপ নাই। তাহলে আমি যদি কখনো নালে পৌঁছায় যাই, তার মানে কি আমি যেটাকে খুঁজতেছি সেটা এক্সিস্টই করে না। এই কথাটা কি বুঝাতে পারছি যে কথাটা বললাম মাত্র, মানে খোঁজার জিনিসটা বা অ্যাক্সেস করার জিনিসটা? জি স্যার। তাহলে দেখেন, এই প্যারেন্ট রাখার সুবিধাটা হচ্ছে যে আমাকে এই জিনিসগুলা মাল্টিপল টাইম স্টোর করা লাগতেছে না। যেমন যেই জিনিসটা 2 নাম্বার স্কোপে স্টোর আছে সেটা কিন্তু অবশ্যই এখান দিয়ে অ্যাক্সেস করা যাবে, অবশ্যই যাবে। বাট আমরা কিন্তু ডুপ্লিকেট এই জিনিসগুলো আবার স্টোর করতেছি না, আমরা জাস্ট ডিরেক্টলি একটা প্যারেন্ট পয়েন্টার রাখতেছি, প্যারেন্ট পয়েন্টার দিয়ে আমরা ওখানে গিয়ে গিয়ে খুঁজে খুঁজে দেখবো, ঠিক আছে। তাহলে আশা করি আমাদের স্কোপিং জিনিসটা বুঝা গেছে। তাহলে সহজ ভাষায় যদি বলি, স্কোপের মধ্যে আমার বেসিক্যালি একটা টেবিল রাখা হয়, এই টেবিলটাই যেখানে আমরা স্টোর করছি সেটা বেসিক্যালি আমার হ্যাশ টেবিল, ঠিক আছে। এই প্রত্যেকটা হলো আমার হ্যাশ টেবিল, হ্যাশ টেবিলের মধ্যে ওই যে হ্যাশের যে ইন্ডেক্স গুলো আছে, ওই ইন্ডেক্সে আমরা বেসিক্যালি জিনিসগুলো স্টোর করি, ভেরিয়েবল গুলোকে স্টোর করি। আর আরেকটা জিনিস রাখি যেটা হলো প্যারেন্ট। তাহলে কখনো যদি কোনো কিছু সার্চ করা লাগে, আমরা আগে যেটা করব, আমাদের কারেন্ট স্কোপে খুঁজবো, কারেন্ট স্কোপ থেকে যখন মানে কারেন্ট স্কোপে যখন সে থাকবে না, তখন কি তার প্যারেন্টে গিয়ে খুঁজবো, তার প্যারেন্টে যদি না পাই তার প্যারেন্টে গিয়ে খুঁজবো। এইভাবে জিনিসটা একবারে যতক্ষণ না পর্যন্ত আমার কোনো স্কোপ টেবিল আর নাই, ততক্ষণ পর্যন্ত আমরা এই কাজটা করতে থাকবো। তাহলে আশা করি এই জিনিসটা বোঝা গেছে। আমি এগুলো একটু মুছে দেই, নাহলে এটা কনফিউশন ক্রিয়েট করবে। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমি মোটামুটি আই গেস এই জিনিসটা বুঝাতে পারছি। হ্যাঁ, এখন দেখেন, তাহলে দেখেন একটা স্কোপ টেবিলের কি কি অ্যাট্রিবিউট থাকবে। একটা স্কোপ টেবিল মানে কি? আমরা যখন একটা স্কোপ টেবিল মানে হলো এটা একটা স্কোপ টেবিল, আমি দেখবেন একটা ক্লাস আছে আপনাদের, যে রিসোর্স দেওয়া আছে ল্যাব টু এর রিসোর্সটা কিন্তু বাক্সের মধ্যে অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে বা ভিজিবল করে দেওয়া হয়েছে, ওখানে দিয়ে দেখতে পারেন স্পেকে। এখানেও দেখবেন যে আপনাদের যে ফাইলের মধ্যে একটা স্কোপ টেবিল নামে ক্লাস লেখা হয়েছে। ওই ক্লাসের তাহলে বুঝতেই পারতেছেন আমার অ্যাট্রিবিউট কি হবে। একটা অ্যাট্রিবিউট হবে আমি কারেন্টলি কোন স্কোপে আছি ওটার একটা নাম্বার, অ্যাট্রিবিউটটা হবে ওই স্কোপের নাম্বার, যে কোন স্কোপটা কারেন্টলি আছে। দেন আরেকটা অ্যাট্রিবিউট হবে ওই স্কোপের প্যারেন্টটা কে, তাই না? এটাও কিন্তু একটা স্কোপ টেবিল। তাহলে এরকম আমার অনেকগুলো অ্যাট্রিবিউট থাকবে, আমরা যখন কোডে যাব তখন জিনিসগুলো হয়তো আরেকটু ক্লিয়ার হবে। এখন দেখেন তাহলে যেটা হয়েছে আমাদের, আমি আবার একটু যাই, এই যে এ আর বিটা আসতেছে আমার গ্লোবাল স্কোপে, রাইট? এই ফাংশনের নামটাও আসতেছে আমার গ্লোবাল স্কোপে। তারপরে দেখেন আমি যখন 3 নাম্বার লাইনে কার্লি ব্রেসটা পড়লাম, অর্থাৎ 4 নাম্বার লাইন থেকে আমার নতুন একটা স্কোপ ক্রিয়েট হইলো, যেহেতু আমার একটা কার্লি ব্রেসের মধ্যে আছে।
তাহলে এই 4 নাম্বার লাইন থেকে নতুন একটা স্কোপ ক্রিয়েট হলো, যেটা হলো আমার 2 নাম্বার স্কোপ। এবং 2 নাম্বার স্কোপের মধ্যে যেগুলা জিনিস আমি পাচ্ছি সেগুলো স্টোর করতেছি। অর্থাৎ সবার আগে এফ কে আমি স্টোর করলাম। এরপর এক্স আর ওয়াই, তাই না? এক্স আর ওয়াই ছিল আমার প্যারামিটার আকারে, তাহলে এগুলাও হলো আমার এই 2 নাম্বার স্কোপের মধ্যেই থাকবে। তাহলে এটাও হলো আমার 2 নাম্বার স্কোপের মধ্যে স্টোর হইলো। দেন এখন এখন দেখেন আমার এই 5 নাম্বার যে লাইনটা আছে কোডের, এইখানে যখন আমরা দেখতেছি ইফ এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন 0, তাহলে এই 5 নাম্বার লাইনও কিন্তু আমার ওই স্কোপের মধ্যেই আছে, এখনো নতুন কোনো স্কোপ ক্রিয়েট হয়নি। যখন আমরা এই 6 নাম্বার লাইনের কার্লি ব্রেসটা পড়বো, তখনই আমার নতুন একটা স্কোপ ক্রিয়েট হবে। অর্থাৎ এই 7 নাম্বার লাইন থেকে হলো আমার একটা নতুন স্কোপ। তাহলে 7 নাম্বার লাইন থেকে আমি এখন নতুন একটা স্কোপ, যেই স্কোপের নাম হচ্ছে 3 নাম্বার স্কোপ। ঠিক আছে, তাহলে 3 নাম্বার স্কোপের মধ্যে আমি কাকে স্টোর করতেছি? আমি 3 নাম্বার এখানে আমি জি কে স্টোর করতেছি। তাহলে দেখেন এখানে আমার এই জিটা স্টোরড আছে। ঠিক আছে, এরপর দেখেন, এরপর যেটা কাজ আমার, এই যে এই কার্লি ব্রেসটা, লেফট কার্লি ব্রেস যখন আমরা দেখতেছি তার মানে নতুন একটা স্কোপ ক্রিয়েট করতেছি। রাইট কার্লি ব্রেস যখন দেখতেছি সেটা মানে কি কারেন্ট স্কোপটা শেষ, রাইট? অর্থাৎ যখন আমার এই যে এই কার্লি ব্রেসটা পড়লো, ধরে নিলাম যে এটা 8 নাম্বার লাইন, 8 নাম্বার লাইনের যে কার্লি ব্রেসটা পড়লো, তখন মানে কিন্তু আমার এই যে 3 নাম্বার যে স্কোপটা ছিল, 3 নাম্বার যে স্কোপটা ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে। অর্থাৎ 3 নাম্বার স্কোপটা এক্সিস্ট করতেছে হইলো এই 7 আর 8 নাম্বার লাইন পর্যন্তই। ঠিক আছে, তো এই পর্যন্তই হলো 3 নাম্বার স্কোপটা এক্সিস্ট করতেছে। এরপরে 9 নাম্বার লাইন থেকে কিন্তু আর 3 নাম্বার স্কোপটা এক্সিস্ট করতেছে না। যখন আমরা এরকম একটা স্কোপকে ডিলিট করব, বা এই যে এই কার্লি ব্রেস পড়ার পর আমার কাজ কি 3 নাম্বার স্কোপটাকে ডিলিট করে ফেলা, তাই না? কারণ 3 নাম্বার স্কোপে তো আর এক্সিস্টেন্স নাই, 9 নাম্বার লাইন থেকে 3 নাম্বার স্কোপের আর কোনো এক্সিস্টেন্স নাই। তাহলে তখন যেটা করতে হবে, দেখেন আমাকে যেটা করতে হবে, এই 3 নাম্বার এই স্কোপটাকে ডিলিট করতে হবে। অর্থাৎ যখন আমরা একটা করে রাইট কার্লি ব্রেস করতেছি, আমার ওই স্কোপটা শেষ হয়ে গেছে। ওই স্কোপটা শেষ হয়ে যাওয়া মানে কি আমার এইটাকে এই স্কোপ টেবিল থেকে এই জিনিসটাকে ডিলিট করতে হবে। ডিলিট করার পর কাজ কি, আমার এখন কারেন্টলি আমি এখন কোন স্কোপে যাব বলেন তো? এই 9 নাম্বার লাইনে আমি এখন কোন স্কোপে আছি? 3 নাম্বার স্কোপে তো নাই, এখন আমি কোন স্কোপে আছি 9 নাম্বার লাইন থেকে? ফার্স্ট স্কোপে। 2 নাম্বার স্কোপে, রাইট? কারণ দেখেন এই যে এই স্কোপটা ছিল 3 নাম্বার স্কোপ, এটা যখন শেষ হয়ে যাবে, আর আর এটা কয় নাম্বার লাইনে স্কোপে ছিল? 2 নাম্বার স্কোপে ছিল না? তাহলে এখন কি 9 নাম্বার লাইন থেকে কিন্তু আমি আবার ওই 2 নাম্বার স্কোপে আসি, এই 2 নাম্বার স্কোপে আসি। এখন 2 নাম্বার স্কোপটা কখন শেষ হবে? যখন আমি এই যে একটা কার্লি ব্রেস পড়বো, রাইট কার্লি ব্রেসটা পড়বো। অর্থাৎ এই কার্লি ব্রেসটা কাকে রিপ্রেজেন্ট করতেছে? এই যে এই ফাংশনের যে লেফট কার্লি ব্রেস তাকে রিপ্রেজেন্ট করতেছে। আমি কি বলছিলাম যে এই ফাংশনের এই পোর্শনটুকু হলো আমার পুরোটা কি হলো 2 নাম্বার স্কোপের মধ্যে পড়তেছে। তাহলে যখন 3 নাম্বার স্কোপটা শেষ হয়ে গেল, তখন আমার পরের লাইনগুলো কিন্তু 2 নাম্বার স্কোপের মধ্যে পড়তেছে। আচ্ছা, 2 নাম্বার স্কোপ যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ এই যে এই রাইট কার্লি ব্রেসটা পড়া হয়ে যাবে, তখন সে কয় নাম্বার স্কোপে চলে যাচ্ছে? আবার সে 1 নাম্বার স্কোপে চলে যাচ্ছে, অর্থাৎ গ্লোবাল যে স্কোপ সেখানে চলে যাচ্ছে। বুঝা গেছে? তাহলে দেখেন প্যারেন্ট রাখা কিন্তু আমার আরো একটা সুবিধা হয়েছে। কি সুবিধাটা হয়েছে? আমরা যখন একটা স্কোপ থেকে এক্সিট করতেছি বা ডিলিট করতেছি, তখন কিন্তু আমরা প্যারেন্ট ধরে কারেন্টলি যে স্কোপে যাওয়ার কথা সেই স্কোপে আমরা ওই প্যারেন্ট ধরে কিন্তু যেতে পারবো। অর্থাৎ 3 নাম্বার স্কোপ যখন শেষ হয়ে গেছে, তখন আমরা এরপরে আসি, পরের লাইন থেকে আসি 2 নাম্বার স্কোপে। তাহলে এরপর আমরা কারেন্টলি 2 নাম্বার স্কোপে থাকবো। আবার 2 নাম্বার স্কোপ যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ এই যে এই কার্লি ব্রেসটা যখন সে পড়লো, পরে যখন 2 নাম্বার স্কোপটা শেষ হয়ে গেল, তখন কিন্তু আমরা আবার প্যারেন্ট ধরে 1 নাম্বার স্কোপে চলে যাব। ঠিক আছে, অর্থাৎ এখন আমি কারেন্টলি আছি 1 নাম্বার স্কোপে। তাহলে স্কোপে ইন্টিগ্রেশনটা বোঝা গেছে। আপনারা হয়তো যে পাইথনের ট্রেসিং বা এরকম কিছু একটা করছিলেন না, ট্রেসিং করা, আমরা কিন্তু দেখেন কাইন্ড অফ সেম জিনিসই এখানেও করতেছি। যে আমার একটা যখন কার্লি ব্রেস, লেফট কার্লি ব্রেস শুরু হচ্ছে, নতুন স্কোপ বানাচ্ছি, ওই কার্লি ব্রেসটা যখন শেষ হচ্ছে, তার মানে কি ওই স্কোপটা শেষ, আমরা দেন আগেকার যে স্কোপ সেখানে চলে যাচ্ছি। এটা কি বুঝাইতে পারছি এই জিনিসটা? হ্যালো? জি স্যার। আচ্ছা, তাহলে স্কোপিং এর আইডিয়া জিনিসটা বোঝা গেছে। আমার তাহলে দেখেন এখানে এই যে স্কোপ টেবিল যে ক্লাসটা বললাম, এই স্কোপ টেবিল ক্লাসের মধ্যে দেখেন দুইটা ফাংশন কিন্তু মোটামুটি আপনারা এখন বুঝতে পারছেন। একটা ফাংশন হবে এন্টার স্কোপ, যে আমার একটা স্কোপ যখন ক্রিয়েট হবে তখন কি কি কাজ করা লাগবে, এই যে ভেরিয়েবল গুলা, ওই স্কোপের মধ্যে যে ভেরিয়েবল গুলা সেটাকে স্টোর করা, এই কাজটা করা লাগবে। দেন হলো প্যারেন্ট যে স্কোপটাকে তাকে ডিফাইন করা লাগবে, তাই না? তাকে সেট করা লাগবে, এরকম কিছু একটা কাজ করা লাগবে। আবার আরেকটা কিন্তু ফাংশন হবে এক্সিট স্কোপ, অর্থাৎ যখন আমি একটা করে রাইট কার্লি ব্রেস পড়তেছি, তখন আমার কাজ কি হচ্ছে ওই স্কোপটা থেকে বের হয়ে যাওয়া, তাই না? তাহলে তাহলে যেটা হবে, তখন আমার এক্সিট স্কোপ ফাংশনটার কাজ কি হবে, ওই যে কারেন্ট যে স্কোপটা ছিল, কারেন্ট স্কোপটাকে ডিলিট করে ফেলা এবং
আমার প্যারেন্টটা ধরে আগেকার স্কোপে চলে আসা। ঠিক আছে, অর্থাৎ আমার যখন কারেন্ট স্কোপ 3 ছিল তখন আমি কি করছি, যদি এক্সিট করা লাগে এই স্কোপটাকে ডিলিট করছি আর প্যারেন্ট ধরে আমি তার আগের যে স্কোপটা 2 নাম্বার স্কোপ সেখানে চলে আসছি। আবার 2 নাম্বার স্কোপটা যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ 2 নাম্বার স্কোপের জন্য যে রাইট কার্লি বেসটা আমি পড়ছি এটা যখন পড়বো তখন কাজ কি 2 নাম্বার স্কোপটাকে ডিলিট করে ফেলা এবং প্যারেন্ট ধরে আমার কি আবার প্রথম গ্লোবাল স্কোপে চলে আসে। ঠিক আছে, তো মোটামুটি আই থিঙ্ক এই জিনিসটা বুঝাতে পারছি। তো আমি ওই যে বারবার যে বলতেছিলাম, আমি একটু আলাদাভাবে লেখো ওখানে না লিখি, যে আমার যে যে স্কোপটা যে ইয়া করতেছি স্কোপটা বেসিক্যালি হলো আমার হ্যাশ টেবিল। আচ্ছা, হ্যাশ টেবিল কি মনে আছে হ্যাশ টেবিল কি করে? একটা হ্যাশ টেবিল একটা ডেটা স্ট্রাকচার, এটা তো জানেন। এখানে আমরা কি করি, কোনো কিছু একটা স্টোর করি, রাইট? এবং স্টোর আমরা কিন্তু যেন তেন ভাবে অ্যারের মতো সিকোয়েন্সিয়ালি যে স্টোর হবে এরকম কোনো কথা নেই। হ্যাশ টেবিলে স্টোর করার জন্য আমরা হ্যাশ ফাংশন নামের একটা জিনিস ইউজ করতাম। আপনারা হয়তো অ্যালগোরিদম কোর্সে এটা দেখে আসছেন যে আমরা যেটা করতাম কোনো একটা জিনিস, অর্থাৎ আমি মনে করেন সবার আগে এ নামের জিনিসটাকে আমি স্টোর করতে চাই আমার হ্যাশ টেবিলে, আমার কি করা লাগতো, আগে হ্যাশ ফাংশন দিয়ে পাস করা লাগতো। তাহলে আমরা আগে একটা হ্যাশ ফাংশন দিয়ে পাস করতাম, এরপর হ্যাশ ফাংশন থেকে আমার বেসিক্যালি কোন আমার এই টেবিলে কোন ইন্ডেক্সে যাবে সেই ইন্ডেক্সটা আসতো। অর্থাৎ আমি মনে করেন এই টেবিলের ইন্ডেক্স দিলাম। কি ভ্যালুতে সেট করা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি ভ্যালু ওই যে পেয়ার হিসাবে যে ইয়ে করে। আচ্ছা, ওইটা হলো হ্যাশ ম্যাপ। আচ্ছা আচ্ছা। ওটা কিন্তু হ্যাশ ম্যাপ, যেটা বললেন কি ভ্যালু, ওটা হলো হ্যাশ ম্যাপ, আমি বলছি হ্যাশ টেবিলের কথা। ঠিক আছে, দেখেন কাইন্ড অফ ওটা শোনেন, ওইটাও যে ঠিক আছে না কি ভ্যালু, এটা বেসিক্যালি যেটা দেয় এই ইন্ডেক্সটা বেসিক্যালি কি আকারেই থাকে। অর্থাৎ বাট এখানে এক্সট্রা করে যেটা হলো হ্যাশ ফাংশন ইউজ করা হয় হ্যাশ টেবিলের ক্ষেত্রে। যেমন ধরেন আমার এই হ্যাশ টেবিলের সাইজ কত, 1 2 3 4 5 6 না, 1 2 3 4 5 5। এই হ্যাশ এইটার সাইজ হলো 5, অর্থাৎ এই জিনিসটাকে বলা হয় বাকেট সাইজ। হ্যাশ টেবিলের বাকেট সাইজ হচ্ছে 5। তাহলে আমার বুঝতে পারতেছেন এটা ইন্ডেক্স কত থেকে কত, 0 থেকে 4 হবে, রাইট? তাহলে আমার এই হ্যাশ ফাংশন থেকে মনে করেন এই এ ভেরিয়েবলটাকে আমি ইনসার্ট করতে চাই এই হ্যাশ টেবিলে, তাহলে দেখেন এই এটাকে আমার হ্যাশ ফাংশন দিয়ে পাস করতে হবে। এখন এই হ্যাশ ফাংশন যদি আমাকে 3 রিটার্ন করে তখন আমার কাজ কি এই এটাকে এই 3 নাম্বার ইন্ডেক্সে 3 নাম্বার ইন্ডেক্সে রেখে দেওয়া। অর্থাৎ ওই যে আমি যে এই ইন্টিজারকে লিখছি ওটাকে আমি এইভাবে লিখছি। ঠিক আছে, আচ্ছা দেন আবার মনে করেন আমার কাছে বি কে স্টোর করতে চাই, তাহলে আমার কাজ কি এই বি কে আমি আবার ওই হ্যাশ ফাংশন দিয়ে পাস করব। দেন মনে করেন এই বির জন্য আমি 1 আসলো, তাহলে কি করব এই বি কে এই 1 নাম্বার ইন্ডেক্সে আমি রেখে দিব। ঠিক আছে, দেন হলো আমার কাছে প্রথম গ্লোবাল স্কোপ, যেটা 1 নাম্বার স্কোপে আরো কি ছিল, ফাঙ্ক নামের একটা ফাংশন ছিল, মানে ফাংশনের নাম ছিল। এটাকেও আমি সেম ওই হ্যাশ ফাংশন দিয়ে পাস করলাম। মনে করেন যে এটার জন্য আমার 4 নাম্বার ইন্ডেক্সে আসলো, তাহলে যেটা করছি এইখানে আমি ওই ফাঙ্ক ওটাকে রাখলাম, ওটার সাথে সাথে আরো যে জিনিসপাতি ওটা রিটার্ন টাইপ, কয়টা প্যারামিটার, প্যারামিটার এগুলোর টাইপ কি কি, ওই জিনিসগুলোকে আমি এখানে রাখলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমাকে বলেন তো, মনে করেন আমার আরো একটা ভেরিয়েবল আসলো যেটার নাম হচ্ছে এবি। কথার কথা, এবিটাকে আমি যখন একটা হ্যাশ ফাংশন দিয়ে পাস করলাম, ও হইলো 3 নাম্বার ইন্ডেক্সে ম্যাপ করলো। তাহলে কি করব, এই এবিটা আবার 3 নাম্বার ইন্ডেক্সে ম্যাপ করলো। দেখেন 3 নাম্বার ইন্ডেক্সে কিন্তু অলরেডি একটা এ আছে। কি করতাম এখানে তখন কি করতাম, হ্যাশ টেবিলে যদি সেম ইন্ডেক্সে ম্যাপ হতো, ইমিডিয়েট নেক্সট যেটা ফাঁকা স্তর থাকবে এখানে বসাই দিব। হ্যাঁ ওইটা একটা ওয়ে, ওটাকে বলতাম আমরা প্রবিং। ঠিক আছে, এটা হচ্ছে কলিশন রেজুলেশন যে একটা টেকনিক আছে ওটাকে আমরা বলতো প্রবিং। আপনি যে কথাটা বললেন ইমিডিয়েট যেটা ফাঁকা সেখানে আরেকটা কিন্তু ওয়ে ছিল, সেটা হলো চেইনিং, রাইট? সেপারেট চেইনিং বা এরকম বিল্ডিং একটা নাম ছিল। এর মতো। তো আমরা যেটা করব, আমরা বেসিক্যালি চেইনিং মেথডটা ইউজ করব। তো আমরা যেটা করব এখানে দেখবেন যে আপনাদের যে স্নিপেট দেওয়া আছে ওখানে এই এটার মধ্যে লিস্ট দেওয়া আছে, তার মানে এইখানে বেসিক্যালি আপনারা লিস্ট রাখতে পারবেন। অর্থাৎ তখন যেটা হবে এইখানে আমার ওই জিনিসটা স্টোর হবে। আমার ইমিডিয়েটে না গিয়ে আমরা ওইখানের মধ্যে আমরা একটা কাইন্ড অফ লিস্ট মেনটেন করব। ঠিক আছে, এগেইন হলো আপনাদের যে হ্যাশ ফাংশনটা, আপনি যদি এখন হ্যাশ ফাংশনটা এইভাবে ডিফাইন করেন যে আমার কখনো কলিশন হবে না, তখন কিন্তু আর এগুলা কোনো সমস্যা নাই। তখন কিন্তু আপনাকে এখন চেইনিং টেইনিং এই কাজগুলো কিছু করা লাগবে না। তো আমি যেটা বলি আপনারা হ্যাশ ফাংশনটাকে ডিফাইন করবেন হলো এইভাবে যে আপনারা যেটা করবেন প্রত্যেকটা ক্যারেক্টারে আস্কি ভ্যালু নেবেন, ওই আস্কি ভ্যালুটাকে সাম করবেন, সাম করে আমার যে বাকেট সাইজ আছে সেটা দিয়ে মড করবেন। অর্থাৎ সাম অফ
ASCII ভ্যালু, এই কাজটা করবেন। সাম অফ ASCII ভ্যালু করে যেটা পাওয়া যায় সেটাকে এই বাকেট যে সাইজ আছে, অর্থাৎ এইখানে আমার বাকেট সাইজ ছিল 5, এটা দিয়ে মড করবেন, তাহলে এটাই বেসিক্যালি আমার হ্যাশ ফাংশন হিসেবে ইউজ করতে পারেন। তাহলে মোস্ট অফ দ্য কেসেসে আমার ইয়া হবে না, কলিশন হওয়ার কথা না, ঠিক আছে। বাট এগেইন আমাদের কিন্তু ওই প্রোবেশনটা রাখতে হবে, ইন কেস যদি কখনো অকার করে তাহলে যেন আমার যেন কোডটা যেন ক্র্যাশ না করে, তাহলে ওই আপনাদের কিন্তু অ্যাটলিস্ট চেইনিং এর এই ইয়াটা এটা কিন্তু রাখতে হবে। এবং কোডে আপনাদের যে ডেমো কোড দেওয়া আছে ওখানে কিন্তু এই চেইনিং এর জন্য যে জিনিসটা ওটা কিন্তু অলরেডি মানে ডিফাইন করে দেওয়া আছে, আপনার কাজ হলো খালি ওইটাকে একটু ইমপ্লিমেন্ট করা, আর কিছু না। তাহলে দেখেন আমার যে হ্যাশ ফাংশন সেটা আমি কি লিখবো, সাম অফ ASCII মডুলাস বাকেট সাইজ। মানে জিনিসটা কি, আমার কাছে যদি এই যে কথা কথা এ বি এই ভেরিয়েবলটা পাই, এখানকার সাম অফ ASCII ভ্যালু কত হবে, এ এর ASCII ভ্যালু কত 97, বি এর ASCII ভ্যালু কত, বি এর ASCII ভ্যালু হলো 98, রাইট, এর পরের ভ্যালু। তাহলে দুইটাকে যদি সাম করি কত আসবে, 97 এর সাথে 98 যোগ করলে 195 আসবে। এখন এর কাজ যদি আমি বাকেট সাইজ দিয়ে মডুলাস করি, বাকেট সাইজ কত ছিল আমার 5 ছিল, তাহলে একে যদি 5 দিয়ে মডুলাস করি তাহলে বুঝতে পারছেন এটা কিন্তু 5 দিয়ে নিঃশেষে বিভাজ্য, 5 দ্বারা ডিভিজিবল। তাহলে দেখেন এটা কত হবে, এটার রিমাইন্ডার হবে 0, রাইট। 5 দিয়ে যদি ইয়া করি তাহলে রিমাইন্ডার হবে 0। তাহলে এই যে এবি, এ কোন ইন্ডেক্সে ম্যাপ হবে আমার অ্যাকচুয়ালি হ্যাশ টেবিলে, এই এবিটা অ্যাকচুয়ালি ম্যাপ হইতো আমার এই 0 নাম্বার ইন্ডেক্সে, ঠিক আছে। তারপর আপনার কাছে যদি এরকম একটা ইন্টিজার থাকে এবিসি, তাহলে এইটার সাম অফ ASCII কত হবে, 97 প্লাস 98 প্লাস 99। তাহলে এইগুলাকে যদি আমি ইয়া করি সাম করে ফেলি, তাহলে দেখেন আস্তে আস্তে হলো 294। এখন 294 কে আমি যদি বাকেট সাইজ দিয়ে মডুলাস করি, অর্থাৎ 5 দিয়ে যদি মডুলাস করি, আমার এখানে রিমাইন্ডার আসবে দেখবেন 4। আমি যদি 5 দিয়ে মডুলাস করি রিমাইন্ডার পাচ্ছি হলো 4। তাহলে এটা যেটা হবে এই 4 নাম্বার যে আমার ইয়া ছিল হ্যাশ টেবিলের যে ইন্ডেক্স ছিল সেইখানে গিয়ে আমার এখানে স্টোর করতে হবে। তাহলে স্কোপ টেবিলটা কিভাবে বানাবো এটা কি বুঝাইতে পারছি, এই জিনিসটা স্কোপ টেবিলটা কিভাবে বানাবো, আমরা বেসিক্যালি এখানে হ্যাশ টেবিল বানাবো, ঠিক আছে। তাহলে হ্যাশ টেবিল বানাচ্ছি, হ্যাশ ফাংশন লিখতে হবে। হ্যাশ ফাংশন লেখার পর আমার কি ইনসার্ট করার সময় আমার ওই যে হ্যাশ ফাংশন যে ভ্যালুটা দিবে, যে ইন্ডেক্সটা দিবে সেই ইন্ডেক্সে কি ইনসার্ট করতে হবে। আর যদি কখনো সেম ইন্ডেক্সে মাল্টিপল ইয়া থাকে তখন কি এখানে একটা চেইন ক্রিয়েট করতে হবে, অর্থাৎ আপনারা এটার মধ্যে একটা ভেক্টর রাখতে পারেন, এটার মধ্যে একটা ভেক্টর রাখতে পারেন, প্রত্যেকটা বাকেটের মধ্যে বা প্রত্যেকটা স্লটের মধ্যে একটা করে ভেক্টর অফ লিস্ট, তাই না, ওর লিস্টও রাখতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। অর্থাৎ এইখানে কিন্তু পুরোপুরি আপনাদের ফ্রিডম আছে, আপনারা যেভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটাই আমরা একসেপ্ট করব। আচ্ছা, ওভারভিউটা কি মোটামুটি বুঝতে পারছি, এরপর আমরা ডিরেক্ট কোডে যাব যে কি করতে হবে। Yes, sir. তাহলে আমাদের বেসিক্যালি দেখেন যেটা করতে হবে আমি একটু বলি, এই যে এরকম স্কোপ টেবিল বানাইতে হবে, আমরা কোডের লাইন দেখে দেখে স্কোপ টেবিলের আমরা ফাংশন লিখবো, স্কোপ টেবিলের ফাংশনগুলো কল করতে হবে, এটা একটা কাজ। এবং সেই অনুসারে এরকম স্কোপিং গুলো হবে, আর দেখবেন যে কিছু প্রিন্টিং এর কাজ আছে। তো আমরা এখন একটু 2 মিনিট ব্রেক নেই, 2 মিনিট ব্রেক নিয়ে আমরা কোডে যাবো ডিরেক্ট, ঠিক আছে। 2 মিনিট পর আমি আসতেছি। আচ্ছা, আমার কথা তো শোনা যাচ্ছে তাই না? Yes, sir. আচ্ছা, ঠিক আছে। আমরা একটু দেখি যে আমাদের এখানে কি কি ফাইল দেওয়া হবে, আপনাদের দেওয়া আছে অলরেডি। আপনাদের যে lexicon.l, ঠিক আছে, এখানে একটা ফাইল অলরেডি কমপ্লিট করে দেওয়া আছে, এখানে আপনাদের কিছু করতে হবে না, মানে এটা যা আছে তাই রাখতে হবে। দেখবেন যে আপনাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট থেকে একটু আলাদা, কারণ ফার্স্ট অ্যাসাইনমেন্টে অনেক কিছু প্রিন্ট করা লাগছিল, জাস্ট আপনাদের বোঝার জন্য ওই কাজ, ওখানে এই কাজগুলো জিনিসগুলো রিমুভ করে দিচ্ছি। প্রিন্টিং এর কাজগুলো এখানে কোনো কিছুই নেই, ঠিক আছে, জাস্ট নর্মালি টোকেন রিটার্ন করা। তো এই ফাইলে আপনাদের কিছু করতে হবে না। আচ্ছা, তো সবার আগে আমি একটু বলি, আপনাদের সবার প্রথমে যে কাজটা করবেন এই সিম্বল ইনফো এই ফাইলটা নিয়ে কাজ করবেন সবার আগে। আচ্ছা, সিম্বল ইনফ্লুয়েন্স দেখেন আমাদের আগে যেটা ছিল, আমাদের দুইটা অ্যাট্রিবিউট ছিল, একটা হলো সিম্বল নেম, একটা হলো সিম্বল টাইপ। এখন বুঝতে পারতেছেন যে এখানে কিন্তু আমার আরো এক্সট্রা অ্যাট্রিবিউট লাগবে, যেটা আমি হচ্ছে আমার একটু আগে বলে আসলাম, যে এখানে সব বলে দিছে যে কি কি লাগবে। এটা হলো কি টাইপের জিনিস, অর্থাৎ একটা আইডি টাইপ নামের কিছু একটা লাগবে, ঠিক আছে। অর্থাৎ এটা একটা কি ভেরিয়েবল, নাকি এটা একটা ফাংশন, না এটা একটা অ্যারে, এরকম। অর্থাৎ আপনি এরকম একটা কিছু রাখতে পারেন যে স্ট্রিং আইডি টাইপ, ঠিক আছে। দেখেন কি টাইপের সিম্বল। তারপর রিটার্ন টাইপ, অর্থাৎ আমার যদি ফাংশন হয় তাহলে কিন্তু ওটা একটা রিটার্ন টাইপ থাকবে, আর যদি ভেরিয়েবল হয় তাহলে কি আমরা ওটা ইউজ করব না, ঠিক আছে।
তাহলে অ্যাট্রিবিউট আকারে আমরা রেখে দিতে পারি যে ওরকম রিটার্ন টাইপ নামের কিছু একটা জিনিস রেখে দিতে পারি। আমার যখন যেটার ক্ষেত্রে ইউজ মানে করা লাগবে আমরা শুধু তখন ওই ভেরিয়েবলটা ইউজ করবো। যেমন এখানে স্ট্রিং রিটার্ন টাইপ নামে একটা জিনিস রেখে দিলাম, তাহলে এর মধ্যে কি যদি আমার আইডি টাইপের ফাংশন হয় তাহলে আমরা এই রিটার্ন টাইপটা কি সেটা বেসিসে আমরা আহ, মানে কম্পেয়ার করতে পারবো। ঠিক আছে, তারপর দেখেন আবার কি বলা হয়েছে যে আমার আপনার এখানে একটা প্যারামিটার ফাংশনের প্যারামিটার গুলো স্টোর করার জন্য আমাকে কিছু একটা রাখা লাগবে। তাহলে বুঝতে পারতেছেন ফাংশনের প্যারামিটার কিন্তু একটাও হতে পারে, নাও থাকতে পারে, আবার মাল্টিপলও থাকতে পারে। তাহলে এটা কিন্তু আমার একটা ভেক্টরের মধ্যে বা একটা অ্যারের মধ্যে রাখতে হবে। তাহলে প্যারামিটারের জন্য আপনারা এরকম কিছু একটা ডিফাইন করতে পারেন যে ভেক্টর স্ট্রিং, ঠিক আছে, দেন প্যারামিটার লিস্ট কিছু একটা ডিফাইন করতে পারেন, মানে আপনাদের আপনাদের মতো আর কি এই জিনিসগুলো সব ডিফাইন করতে পারেন। তারপরে আবার ওই যে বলছিলাম না একটা অ্যারে যদি আমরা ডিফাইন করি, অ্যারের জন্য কিন্তু আবার অ্যারের সাইজ দরকার। তাহলে ওইটার জন্য আপনারা এক্সট্রা একটা ভেরিয়েবল এখানে ডিফাইন করতে পারেন। এগেইন এগুলা কিন্তু সব আমরা প্রাইভেট ভেরিয়েবল ডিফাইন করছি। যেহেতু প্রাইভেট মধ্যে ডিফাইন করছি, আমি যদি বাইরে থেকে অ্যাক্সেস করতে চাই ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো না। তাহলে কি ওগুলার জন্য আমাকে গেটার এবং সেটার মেথডটা লিখতে হবে। যেমন এখানে আগে নেম আর টাইপ ছিল, তাহলে কি গেট নেম গেট টাইপ, ঠিক আছে, অর্থাৎ গেটার মেথড গুলো দেখেন, আবার সেট মেথড গুলো সেট নেম সেট টাইপ। এখন আপনি যে ভেরিয়েবল গুলো নতুন করে লিখলেন যে আইডি টাইপের জন্য আমাকে এরকম গেট আইডি টাইপ সেট আইডি টাইপ দুটা ফাংশন লিখবেন। রিটার্ন টাইপের জন্য গেট রিটার্ন টাইপ সেট রিটার্ন টাইপ, এই কাজগুলো করবেন। প্যারামিটার লিস্টের জন্য সেম। আরো যদি আপনার কাছে মনে হয় যে আরো এক্সট্রা কোনো অ্যাট্রিবিউট রাখা দরকার, সবকিছু এখানে লিখবেন, লিখে হলো গেটার আর সেটার মেথডটা কমপ্লিট করবেন। সবাই কি এইটুকু বুঝতে পারছি? এই যে এখানে তাহলে এই যে সিম্বল ইনফো যে ক্লাসটা ছিল, এখানে আমাদের আরো এক্সট্রা কিছু ইনফরমেশন রাখার জন্য এই কাজগুলো এখানে করতে হবে। কারো কি কোনো সমস্যা আছে এখানে? হ্যালো? নো না স্যার। সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এইটা কি কেউ বলতে পারবেন? দেখেন এটাকে কি বলতাম, কনস্ট্রাক্টর বলতাম, রাইট? কোনো কিছু ইনিশিয়ালাইজ করার জন্য আমরা এরকম কনস্ট্রাক্টর ইউজ করতাম, একটা ক্লাসের কনস্ট্রাক্টর। এইটাকে কি বলে কেউ বলতে পারবেন? এই টিল্ডা সাইন দিয়ে আবার সিম্বল ইনফু লেখছে। আচ্ছা, এটাকে বলা হয় ডিস্ট্রাক্টর। অর্থাৎ কোনো একটা অবজেক্ট যখন আমরা কাজ করা মানে কাজ মানে কোনো একটা অবজেক্টের কাজ শেষ বা ওর স্কোপ থেকে চলে গেছে, তখন যেটা হয় তখন এই ডিস্ট্রাক্টরটা কল হয়। ডিস্ট্রাক্টরের কাজ কি, আমার এই অবজেক্টটা তো অনেকখানে মেমোরি নিছে, রাইট? বিভিন্ন রকম মেমোরি নিছে। যেমন বলি কিভাবে মেমোরি নিছে, এই যে আপনি যে প্যারামিটার লিস্টে রাখলেন, আপনার হচ্ছে ফাংশনে যে প্যারামিটার লিস্টে রাখলেন, এখানে তো একটা ভেক্টর অফ স্ট্রিং লিখছে। তাহলে আপনার যখন আর এটার কাজ শেষ, এই সিম্বলের কাজ শেষ, আপনার তো আর এটা মেমোরি ধরে রাখার তো কোনো দরকার নেই। তাহলে আপনি যেটা করতে পারেন, ওই যখন সে ডিস্ট্রাক্ট হবে ওই সময় প্যারামিটার লিস্টটা ক্লিয়ার করে দিতে পারেন। ঠিক আছে, অর্থাৎ যে ডিস্ট্রাক্টর যেটা হয়, যখন আমার এই সিম্বলটা কাজ শেষ অটোমেটিক্যালি এই ডিস্ট্রাক্টরটা কল হয়, আপনাকে কিছু করা লাগবে না, অটোমেটিক্যালি সে কল হয়। আপনি জাস্ট এখানে কোড লিখবেন যে যখন আমার ডিস্ট্রাক্টর কল হয়েছে এই ফাংশন এই প্যারামিটার লিস্টে তুমি ক্লিয়ার করে দাও, অর্থাৎ প্যারামিটার লিস্ট ডট ক্লিয়ার এরকম কিছু একটা লিখলেন, তাহলে যেটা হবে প্যারামিটার লিস্টটা ক্লিয়ার হয়ে যাবে। আবার আপনি মনে করেন আপনি মনে করেন আপনার কখনো এরকম কি একটা জিনিস দরকার হইলো, আপনার মনে করেন সিম্বল ইনফোরই একটা একটা পয়েন্টার বা একটা অবজেক্টের দরকার হইলো, ঠিক আছে, এটা হয়তো কোথাও হয়তো দরকার হইলো, এটাকে আপনি কোথাও ইনিশিয়ালাইজ করছেন, যখন আমার আমার এই কারেন্ট সিম্বল ইনপুটটা ডিস্ট্রাক্ট হবে, এগেইন এই পয়েন্টারটারও তো আর দরকার নেই, তাই না? কারণ এই অবজেক্টটাই তো আবার প্যারেন্ট অবজেক্টটাই তো চলে যাচ্ছে। তাহলে ওটার আন্ডারে যারা যারা ছিল সব একেও আমাকে ডিস্ট্রাক্ট করতে হবে। তাহলে তখন যেটা করতে পারেন, এই যে সিম্বল ইনপুট যে অবজেক্টটা ছিল সেটাকে আপনি ডিলিট করে দিতে পারেন। অর্থাৎ এই পোর্শনে আপনি এই কারেন্ট অবজেক্টের আন্ডারে যে যে জিনিস অ্যালোকেট করছিলেন, যেখানে মেমোরি অ্যালোকেশন হয়েছে, সেগুলোকে আপনি অটোমেটিক ডিলিট করতে পারেন। আপনারা কি জাভা পড়ছেন? জাভা ওপি তে? না স্যার। ও জাভা পড়েনি? জাভাতে গার্বেজ কালেক্টর নামে একটা জিনিস থাকে। সেটা হলো আপনার কোডে মানে যেটা গার্বেজ কালেক্টর যেটা করে যে আমার কোডের কোনো পোর্শন যদি আর না লাগে বা কোনো ভেরিয়েবল বা কোনো ফাংশন যাই করি সেটা যদি আর না লাগে, ওই গার্বেজ কালেক্টর ওই জিনিসগুলোকে অটোমেটিক রিমুভ করে দেয়, মেমোরি থেকে অটোমেটিক সরায় নেয়। বাট সি বা সি প্লাস প্লাসে গার্বেজ কালেক্টর বলতে কিছু নাই, আপনাকে ম্যানুয়ালি কাজটা করতে হবে। ঠিক আছে, নাইলে যেটা হবে আপনার অবজেক্ট মেমোরিতে পড়ে আছে কিন্তু ওই অবজেক্ট আর কখনো ইউজ হচ্ছে না, অবশ্যই আমার ওয়েস্ট অফ মেমোরি। তো যেটা হয় এখানে হলো আমার মেমোরিটাকে ম্যানুয়ালি আমাদেরকে ডিলিট করে মানে মেমোরি থেকে সরাইতে হবে। তাহলে ডিস্ট্রাক্টরের কাজটা আই গেস বুঝা গেছে যে এখানে আমরা আমরা মেমোরি থেকে যেগুলো জিনিস আর লাগতেছে না সেগুলোকে আমরা জাস্ট সরাই ফেলবো। তাহলে সিম্বল ইনফো ক্লাসে বেসিক্যালি এই কাজটা করতে হবে। আমরা কি কি অ্যাট্রিবিউট আপনার মনে হচ্ছে দরকার সেগুলোর নাম লিখবেন, গেটার সেটার মেথড লিখবেন, আর এই ডিস্ট্রাক্টরটা কমপ্লিট করবেন।
আচ্ছা, এরপরে যেখানে হাত দিবেন সেটা হলো স্কোপ টেবিল। যেটা একটু দেখাই। আচ্ছা, এই স্কোপ টেবিলের মধ্যে বলছিলাম যে আমার এখানে কি কি থাকবে, ওই যে বাকেটের কাউন্ট, অর্থাৎ প্রত্যেকটা হ্যাশ টেবিলের কয়টা করে স্লট আছে। আর ইউনিক আইডিটা কি, ওই যে আমি প্রত্যেকটা স্কোপের যে একটা করে নাম্বার দিচ্ছিলাম, গ্লোবাল স্কোপে নাম্বার দিছিলাম 1 নাম্বার স্কোপ, এরপর ফাংশনের ভিতরে নাম্বার দিছিলাম হলো 2 নাম্বার স্কোপ। তাহলে বুঝতে পারছেন এটাও আমার একটা অ্যাট্রিবিউট থাকবে। দেন বলছিলাম কি একটা প্যারেন্ট স্কোপ থাকবে, প্রত্যেকটা স্কোপ টেবিলে একটা করে প্যারেন্ট স্কোপ থাকবে। ঠিক আছে, গ্লোবাল স্কোপে প্যারেন্ট কত থাকবে, গ্লোবাল স্কোপে প্যারেন্ট হলো নাল। ঠিক আছে, এর উপরে কেউ নাই, অর্থাৎ গ্লোবাল স্কোপ প্যারেন্ট স্কোপ হবে নাল। আর বাকি যেগুলো স্কোপ আছে সেগুলো কিন্তু একটা করে প্যারেন্ট থাকবে, মাস্ট থাকবে। তাহলে দেখেন আমার গ্লোবাল স্কোপে ইনিশিয়াল এটা নাল আছে, আর এরপরে আমার অন্য কোনো স্কোপের জন্য যদি ডিফাইন করা লাগে তাহলে আমরা কি এখানে জাস্ট একটা কনস্ট্রাক্টর বা কোনো কোনো কিছুতে আমরা এই প্যারেন্ট স্কোপটাকে ওইভাবে পয়েন্ট করে দিব। দেন দেখেন, আচ্ছা কেউ কি বলতে পারবেন এই যে এই লাইনটা দিয়ে কি করা হয়েছে, মানে কি বুঝাচ্ছে? আমি স্কোপ টেবিলের মধ্যে যে এই লাইনটা দিয়ে কি বুঝাচ্ছে? হ্যাশ টেবিল। এটা একটা টেবিল, টেবিলটা বলতে কোন টেবিলটা, এই যে স্কোপ টেবিলটা আমি আপনাদের দেখাইছি, এই টেবিলটাই। ঠিক আছে, এই টেবিলটার মধ্যে দেখেন আমরা আমরা কাকে রাখতেছি, এই যে বলছি আমরা যে এ ইন্টিজার, এগুলা কি বেসিক্যালি একটা সিম্বল ইনফো ক্লাসের অবজেক্ট, তাই না? সেজন্য দেখেন এইখানে কিন্তু বেসিক্যালি সিম্বল ইনফো ক্লাসের অবজেক্টই রাখতেছি। ঠিক আছে, এখন আমাকে একটা জিনিস বলেন, এখানে কেন এই যে লিস্ট আকারে এইভাবে লিখলাম, লিস্ট সিম্বল ইনফো কেন, আমি কেন এটা লিখলাম না? এই দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, এটা কিন্তু যে এইটা বলা এক কথা আর লিস্ট সিম্বল বলা আরেক কথা। এটা কি কেউ বলতে পারবেন? আচ্ছা আমি একটু বলে দিই, এইটা যদি লিস্টটা না রাখেন যেটা হবে, আপনি যদি শুধু এইভাবে রিপ্লাই করেন, এটা কি বলছে, সিম্বল ইনফো অবজেক্টের একটা ভেক্টর। ঠিক আছে, অর্থাৎ যেটা হবে আপনার একটা ভেক্টর ডিফাইন্ড হইলো, যেটা হলো সিম্বল ইনফো টাইপের জিনিস হোল্ড করতে পারে। অর্থাৎ এই ভেক্টরের প্রত্যেকটা স্লটে একটা সিম্বল ইনফো টাইপের জিনিস হোল্ড করতে পারে। আমি দেখলাম S1, S2, S3, S4। ঠিক আছে, বাট এখন যে কথাটা হইলো, যে আমি বলছিলাম যে এখানে কিন্তু কলিশন অকার করতে পারে, তাই না? যদি যদি কখনো কলিশন হয় তখন আমার কাজ কি, ভিতরের মধ্যে কিন্তু আমার আরেকটা লিস্ট রাখা, ভিতরের মধ্যে আরেকটা লিস্ট রাখা। তার মানে দেখেন এই ভিতরের পোর্শনটা কিন্তু শুধু সিম্বল ইনফো হবে না, এটা হলো লিস্ট অফ সিম্বল ইনফো হওয়া লাগবে। বুঝতে পারছেন? কারণ যদি কলিশন অকার করে তখন কি একটা একটা ইয়ার আন্ডারে, একটা ইন্ডেক্সের আন্ডারে তো মাল্টিপল জিনিস তখন থাকবে। তাহলে সেই জন্যই আমার কিন্তু এখানে শুধু সিম্বল ইনফো না দিয়ে লিস্ট অফ সিম্বল ইনফো দেওয়া হয়েছিল। বুঝতে পারছেন? অর্থাৎ প্রত্যেকটা স্লটে আমার জন্য একটা সিম্বল ইনফো লিস্ট আপনি প্রবেশন রাখতে পারেন। এগেইন এই লিস্টটা হইতেও পারে, তৈরি হইতেও পারে, নাও হইতে পারে। এখন আপনি হ্যাশ ফাংশন এত ইফিসিয়েন্টলি ডিজাইন করলেন যে আমার কখনোই কলিশন অকার করে না, সেক্ষেত্রে কিন্তু এই লিস্টটা তৈরি হবে না, সেক্ষেত্রে শুধুমাত্র একটা সিম্বলই থাকবে, প্রত্যেকটা স্লটে একটাই থাকবে। বাট যদি আপনার হ্যাশ ফাংশনটা এরকম হয় যে আমার কলিশন আসছে, তখন যেন আমার এরকম লিস্টিং এর যেন কাজটা হয়। ঠিক আছে, তখন যেন আবার কোনো কারণে এরর না আসে। তো এই কাজটাই ওই জন্য এই জন্যই এখানে লিস্ট অফ সিম্বল ইনফো বলা হয়েছে। এইটুকু বুঝাতে পারছি লিস্ট অফ সিম্বল ইনফোটা? তাহলে বেসিক্যালি ওই যে চেইনিং এর কাজটা বেসিক্যালি আমরা এখানে করা হয়েছে। এটুকু কি বুঝাতে পারছি? Yes, sir. আচ্ছা, তাহলে হ্যাশ ফাংশনটা বললাম, ওই যে হ্যাশ ফাংশনটা আমি যেটা বললাম যে ওই হ্যাশ ফাংশনটা ইউজ করি, যে সাম অফ আস্কি ভ্যালু, আমার প্রত্যেকটা আস্কি ক্যারেক্টারে মানে ওই প্রত্যেকটা ক্যারেক্টারে আস্কি ভ্যালু নিবে, সাম করবে, করে মডুলাস অফ কি করবে, বাকেট কাউন্ট, এই বাকেট কাউন্ট দিয়ে মডুলাস করে দিবে। তাহলে ওটাই আমার হ্যাশ ফাংশন। তো দেখেন ওই যে স্কোপ টেবিলের কনস্ট্রাক্টর ডিফাইন করতে পারেন, যে আমার যখন একটা স্কোপ টেবিল ক্রিয়েট হবে, তো এগুলো আপনাদের হাতে কিভাবে ডিফাইন করবেন। একটা কনস্ট্রাক্টর হলো আমার কোনো প্যারামিটার নিচ্ছে না, আরেকটা কনস্ট্রাক্টর আকারে কি কি বাকেট কাউন্ট কত হবে, ওইটার ইউনিক আইডি কত হবে, প্যারেন্ট স্কোপ কে হবে, ওই জিনিসগুলোকে আপনারা এখানে এই ফাংশনগুলোকে এক্সপ্যান্ড করতে হবে। ঠিক আছে, এই ফাংশনগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। তারপর আমার যদি কখনো প্যারেন্ট স্কোপ দরকার হয়, তাহলে কি আমি গেট প্যারেন্ট স্কোপ এই ফাংশনটাকে কল করব। তাহলে এই ফাংশনটা যখন আপনারা ডেফিনেশন লিখবেন, তখন রিটার্ন রিটার্ন কাকে করবেন, রিটার্ন করবেন হলো যে আমার যে প্যারেন্টটা ছিল, তাই না? এই যে এই প্যারেন্ট স্কোপটাকে আপনি রিটার্ন করবেন। তাহলে কি ওই ফাংশনের মধ্যে ডেফিনেশন আকারে রিটার্ন প্যারেন্ট স্কোপ নামের কিছু একটা থাকবে। তো এইখানে দেখেন সবগুলা ইয়া বলে দেওয়া হয়েছে, যে কি কি ইয়া, আর এখানে কোন ফাংশনের কাজ কি সেটা আপনাদের স্পেকে বলে দেওয়া হয়েছে।
যেমন দেখেন এই যে স্কোপ টেবিলের মধ্যে ইনসার্ট করার সময় কি করতে হবে এগুলো বলা হয়েছে যে ইনসার্ট ইনটু সিম্বল টেবিল ইফ নট অলরেডি ইনসার্টেড ইন দ্য স্কোপ টেবিল, মানে এরকম কিছু একটা বলা হয়েছে। ঠিক আছে, তারপরে লুক আপ করার সময় কি কি করতে হবে সেই কাজগুলো আপনাদের যে স্পেক ফাইল আছে সেখানে বলে দেওয়া হয়েছে। ডিলিট করার সময় কি কি করা লাগবে সেটা বলা হয়েছে। অর্থাৎ আপনার কাজ কি ওই স্পেক দেখে দেখে এই ফাংশন গুলোকে কমপ্লিট করা। ঠিক আছে, আইডিয়াটা কি বুঝতে পারছেন? এবং এটা যেটা বললাম যে এই প্রিন্ট স্কোপ টেবিল মানে কি, ওই কারেন্ট স্কোপ টেবিলে কারা কারা মানে আছে, কোন কোন ভেরিয়েবল গুলো আছে সেটাকে প্রিন্ট করা। অর্থাৎ এই লিস্ট অফ সিম্বল ইনফু এই জিনিসটাকে ধরে ধরে প্রিন্ট করতে হবে। তো এখানে দেখেন যেটা যেটা বললাম যে এই অ্যাসাইনমেন্টে কেন একটু বেশি সময় লাগবে, কারণ দেখেন কোনো কিছুই কিন্তু আপনাকে আগে থেকে বলে দেওয়া নাই, মানে ইমপ্লিমেন্ট করে দেওয়া নাই। আপনাকে প্রত্যেকটা ফাংশন ধরে ধরে ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, এক্সপেক্ট দেখে ইমপ্লিমেন্ট করতে হবে, ওই জন্য এইখানে একটু বেশি সময় লাগে। সেজন্য সবাই একটু তাড়াতাড়ি এই অ্যাসাইনমেন্টটা স্টার্ট করার ট্রাই করবেন। আচ্ছা, ইনসার্ট ইন স্কোপ আমি একটু বলি। ইনসার্ট ইন স্কোপ ফাংশন নাম থেকে বুঝতে পারতেছেন যে আমাকে এই সিম্বলটা বেসিক্যালি ওই স্কোপের মধ্যে ইনসার্ট করতে হবে, অর্থাৎ কি ওই হ্যাশ টেবিলের মধ্যে ইনসার্ট করতে হবে। এখন মনে করেন কথার কথা যে আমার ইন্টিজারে এরকম একটা ফাংশন, আমি মনে করেন মেইন ফাংশনের মধ্যেই আছি, তাহলে মেইন নামটা আছে গ্লোবালের মধ্যে, আর আর এইটা আছে হলো আরেকটা স্কোপের মধ্যে। যেহেতু একটা কার্লি ব্রেসের মধ্যে এই জিনিসগুলো আছে, তাহলে এটা আরেকটা স্কোপের মধ্যে আছে। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলেন তো, আমি এখানে ইন্টিজার এ ডিফাইন করলাম, আমি কি আবার পরবর্তীতে কখনো আবার ইন্টিজার এ ডিফাইন করতে পারবো নতুন করে ওই স্কোপের মধ্যে? আমি যদি এই স্কোপে থাকি তাহলে কি ডিফাইন করতে পারবো নতুন করে আবার আরেকটা এ ভেরিয়েবলটা? এটা কিন্তু পারি না, সিতে কিন্তু এই জিনিসটা পারি না। অর্থাৎ সে যদি একটা স্কোপে থাকে আমি কিন্তু ওই স্কোপে নতুন করে ডিফাইন করতে পারি না। আমি যেটা করতে পারি ওইটাকে ইউজ করতে পারি, এই ভেরিয়েবলটাকে আমি ইউজ করে 5 লিখতে পারি, বাট ওকে কিন্তু নতুন করে আমি আবার যদি এখানে ডিফাইন করি দেখবেন যে এখানে আমার সিনট্যাক্স এরর আসবে। অর্থাৎ একটা স্কোপের মধ্যে মাল্টিপল ভেরিয়েবলের সেম নাম কিন্তু রাখা যায় না। ঠিক আছে, একটা একটা স্কোপের মধ্যে মাল্টিপল সেম নামের ভেরিয়েবল রাখা যায় না, বাট ডিফারেন্ট স্কোপের মধ্যে রাখা যায়। অর্থাৎ আমি যদি এখানে এখন আরেকটা স্কোপ ক্রিয়েট করি, আমি মনে করেন ইফ এর মধ্যে লিখলাম, ইফের মধ্যে আমি এরকম কিছু একটা লিখলাম, ইফ এক্স গ্রেটার দেন 0, দেন আমি লিখলাম ইন্টিজার এ। এইটা কিন্তু অ্যাকসেপ্টেবল, কারণ কি এই এটা আছে শুধুমাত্র এই স্কোপের মধ্যে, আর এই বড় হাতের এ কিন্তু স্কোপ আলাদা। এটাকে আমি যদি গ্লোবাল স্কোপকে 1 নাম্বার স্কোপ বলি, এই স্কোপটা হবে 2 নাম্বার স্কোপ, এই স্কোপটা হবে 3 নাম্বার স্কোপ। তাহলে এই এটার এক্সিস্টেন্স তো 3 নাম্বার স্কোপে, বাট আমার এটা হলো 2 নাম্বার স্কোপে। তখন কিন্তু আমি আবার সেম নামের ভেরিয়েবল ডিফাইন করতে পারবো। বাট যদি সেম সেম স্কোপে থাকি, নতুন স্কোপ ক্রিয়েট না হয়, তখন কিন্তু আবার এটা করা যায় না। ঠিক আছে, সেম নামের মাল্টিপল ভেরিয়েবল আমার একটা স্কোপের মধ্যে থাকতে পারবে না। তো দুইটাই যদি সেম স্কোপে থাকে সেটা করা যায় না। তাহলে কখনো যদি আপনাকে ইনসার্ট করতে বলা হয় একটা সিম্বল, আপনাকে আগে চেক করতে হবে যে ওইটা আমার কারেন্টলি স্কোপের মধ্যে আছে কিনা। ঠিক আছে, আপনি পাইলেন আর ডিরেক্টলি ইনসার্ট করে ফেলেন হ্যাশ টেবিলে, এরকম যেন না হয়। অর্থাৎ আপনার হ্যাশ টেবিলের মধ্যে মানে মাল্টিপল যেন এরকম কিছু না আসে। অর্থাৎ এই ইন্টিজার আপনি একখানে স্টোর করলেন, আপনি আবার এই সেম জায়গায় আপনি আবার এই ইন্টিজার স্টোর করতেছেন। অর্থাৎ যেহেতু সেম সেম ভেরিয়েবল সেম হ্যাশ ফাংশনই কাজ করবে, সেম ইন্ডেক্সই যাবে, এরকম যেন না হয়। ঠিক আছে, মানে একটা ইয়াতে যেন মাল্টিপল অকারেন্স না থাকে। তাহলে সেটা সেটা চেক করার জন্য কি করতে হবে, আমাকে দেখতে হবে যে কারেন্টলি এ নামের কেউ আমার এই স্কোপে আছে কিনা। ঠিক আছে, যদি না থাকে, কারেন্ট স্কোপে যদি এই নামের কেউ না থাকে, তাহলে কি আমি সেফলি ইনসার্ট করতে পারবো। আর যদি থাকে, যদি কারেন্ট স্কোপে এরকম কেউ থাকে, তার মানে কি আমি একে কিন্তু আর নতুন করে ডিফাইন করতে পারবো না। ঠিক আছে, তাহলে যখন কেউ আমাকে সেকেন্ড বার এই লাইনটা লিখবে, একবার অলরেডি লেখছে, আবার যদি লাইনটা লেখে তখন আমাকে ইরর জেনারেট করতে হবে যে তুমি আবার এটাকে ডিফাইন করার ট্রাই করছো একই স্কোপের আন্ডারে, তাহলে এটা হলো আমার জন্য একটা ইরর। তাহলে বুঝা গেছে, এবং এই কথাটাই কিন্তু আমার এসপেকে লেখা হয়েছে। এসপেকে দেখেন ইনসার্টের কথা ওই কথাই বলা হয়েছে যে ইনসার্ট ইনটু সিম্বল টেবিল ইফ অলরেডি নট ইনসার্টেড ইন দ্য স্কোপ টেবিল। অর্থাৎ যদি না থাকে অলরেডি তাহলে ইনসার্ট করতে হবে। তাহলে কি এটা কি বুঝাতে পারছি যে কি করতে হবে এখানে আপনাদের? তাহলে ওই ফাংশন গুলা যেগুলা যেগুলা ফাংশন লেখা হয়েছে এগুলা আপনাদের মতো করে ইমপ্লিমেন্ট করতে হবে জিনিসগুলোকে। তারপর মনে করেন যে লুক আপ ইন স্কোপ। ঠিক আছে, এই ফাংশনটার কথা ধরেন, লুক আপ ইন স্কোপ।
এখন দেখেন এখানে কি বলছে, সার্চ দ্য হ্যাশ টেবিল ফর এ পার্টিকুলার সিম্বল, ঠিক আছে? অর্থাৎ পুরা হ্যাশ টেবিলের মধ্যে ওই জিনিসটা আছে কিনা, ওই সিম্বলটা আছে কিনা, মানে সেই জিনিসটাকে লুক আপ করতে হবে, মানে সেই জিনিসটার জন্য লুক আপ ইন স্কোপ এই জিনিসটা করা হয়েছে। তাহলে এই যে আপনারা স্পেক দেখে দেখে এই ফাংশনগুলো সবাই কমপ্লিট করবেন। তাহলে স্কোপ টেবিলের ফাইলটা গেল। এরপরে দেখেন আমি সিম্বল ইনফো নিয়ে কথা বলছি, স্কোপ টেবিল নিয়ে কথা বললাম, এখন আছে কি সিম্বল টেবিল, এই ফাইলটা। আচ্ছা, সিম্বল টেবিল কিছুই না। সিম্বল টেবিল বেসিক্যালি আমার অনেকগুলো স্কোপ টেবিলের যে একটা কম্বিনেশন বা কালেকশন, সেটা হলো সিম্বল টেবিল। অর্থাৎ এই যে মনে আছে না, আমি এরকম স্কোপ আঁকতেছিলাম, 1 নাম্বার স্কোপ, তারপর 2 নাম্বার স্কোপ, দেন 3 নাম্বার স্কোপ, এই যে এরকম যে স্কোপ গুলো আঁকতেছিলাম, দেন 3 নাম্বার স্কোপে প্যারেন্ট ছিল 2 নাম্বার স্কোপ, 2 নাম্বার স্কোপে প্যারেন্ট ছিল 1 নাম্বার স্কোপ। এই যে সবগুলো মিলে যে একটা কালেকশন, এই পুরাটা মিলেই যে জিনিসটা, সেটা হলো আমার সিম্বল টেবিল। তার মানে বুঝতে পারছেন, সিম্বল টেবিল ক্লাসের মধ্যে আমার কি থাকবে, অনেকগুলো স্কোপ থাকবে, রাইট? একটা লিস্ট অফ স্কোপ বা ভেক্টর অফ স্কোপ, ভেক্টর অফ স্কোপ টেবিলের ওই অবজেক্ট গুলো থাকবে। তাহলে এখানে দেখেন ওই কাজটাই করা হয়েছে। একটা সিম্বল টেবিলের মধ্যে আমি কারেন্টলি কোন স্কোপে আছি, অর্থাৎ আমার তো সিম্বল টেবিলের মধ্যে অনেকগুলো স্কোপ থাকতে পারে, কারেন্টলি কোন স্কোপ নিয়ে কাজ করতেছি সেটার একটা পয়েন্টার রাখা লাগবে বা অ্যাড্রেস রাখা লাগবে। তারপর প্রত্যেকটা স্কোপে বাকেট কাউন্ট এখানে বলে দেওয়া হয়েছে, ওটা রাখতে পারেন। দেন কারেন্ট স্কোপ আইডি, কারেন্ট স্কোপটাতে যেখানে আসি সেটার আইডি কত, সেটাও হয়তো আপনারা রাখতে পারেন, ঠিক আছে? তো দেখেন সিম্বল টেবিলের যে ফাংশন গুলা, সেগুলা কিন্তু ওই যে আমার সিমিলার টু স্কোপ টেবিল। কারণ কি, আমরা বেসিক্যালি যে কল গুলা করবো, ওটা বেসিক্যালি সিম্বল টেবিল থেকেই কল করবো। অর্থাৎ সিম্বল টেবিলের এই ফাংশনটা যখন যেন কল করলে আমার নতুন একটা স্কোপ ক্রিয়েট হয়। বুঝতে পারছেন? আমরা এই কাজগুলো করবো, যে আমরা যখন একটা সিম্বল টেবিল থেকে কল করবো এন্টার স্কোপ, তখন যেন স্কোপ টেবিলে গিয়ে ওই ফাংশনটা কল হয়। অর্থাৎ জিনিসটা অনেকটা এরকম, আপনি যখন সিম্বল টেবিল থেকে এন্টার স্কোপ ফাংশনটা কল করবেন, অলরেডি কিন্তু আপনার স্কোপ টেবিলের মধ্যে এরকম একটা কাজ করা হয়েছে, এরকম একটা কাজ করা হয়েছে। অর্থাৎ তখন আপনি যেটা করবেন, এই সিম্বল টেবিলের এই ফাংশনের মধ্যে আপনার স্কোপ টেবিলে এই ফাংশনগুলো হেল্প নিতে পারেন। অর্থাৎ যখন একটা স্কোপ ক্রিয়েট হবে, তখন আপনারা যেটা করতে পারেন, ওই স্কোপের মধ্যে নতুন এই সিম্বল গুলো রাখতে পারবেন। তাহলে কি, নতুন সিম্বল রাখার জন্য যে ফাংশনটা, সেটা কিন্তু আমরা অলরেডি এই স্কোপ টেবিলের মধ্যে কমপ্লিট করে আসছি। তখন যেটা করতে পারেন, এই ফাংশনগুলোকে আপনারা হেল্প নিতে পারেন। সেজন্য যেটা বলতেছিলাম, আপনারা আগে স্কোপ টেবিল ফাইলটা কমপ্লিট করবেন, এবং স্কোপ টেবিলের এই ফাইলটা যখন কমপ্লিট করবেন, এই ফাংশনগুলো কিন্তু আপনাদের তখন কমপ্লিট থাকবে। তখন যেটা করবেন, সিম্বল টেবিলের মধ্যে ওই ফাংশনগুলোর হেল্প নিয়ে এই সিম্বল টেবিলের যে ফাংশনগুলো, সেগুলো কমপ্লিট করতে পারবেন। এটুকু কি বোঝা গেছে? যেমন দেখেন সিম্বল টেবিলের লুকআপ লুকআপ ফাংশনটা, অর্থাৎ একটা পুরো সিম্বল টেবিলের মধ্যে আমার ওই জিনিসটা আছে কিনা, পুরো সিম্বল টেবিলের মধ্যে ওই যে একটা সিম্বল আছে কিনা। তাহলে আমার কাজ কি, আমার কাজ হলো, আমার এটা যদি কারেন্ট স্কোপ হয়, আগে কাজ হলো কারেন্ট স্কোপের মধ্যে খোঁজা। কারেন্ট স্কোপের মধ্যে যদি আমি খুঁজে পাই, তাহলে তো পাইলাম। যদি না পাই, তখন হলো প্যারেন্ট স্কোপ ধরে প্যারেন্টে গিয়ে আবার খোঁজা শুরু করবো। প্যারেন্টে যদি খুঁজে পাই তাহলে পাইলাম, যদি না পাই তাহলে কি, তার আবার আগের প্যারেন্টে যাব, গিয়ে আমি আবার খুঁজে শুরু করব। তাহলে এখন দেখেন, একটা স্কোপের মধ্যে খুঁজার যে ফাংশন, সেটা কিন্তু আপনি স্কোপ টেবিলে লিখে আসছেন, সেটা কিন্তু আপনি স্কোপ টেবিলের মধ্যে লিখে আসছেন। এই যে লুক আপ ইন স্কোপ, এরকম কিছু একটা আছে, এই যে লুক আপ ইন স্কোপ। তাহলে আপনার কাজ কি, আপনার তাহলে এইখানকার এই লুকআপ ফাংশনের কাজ কি, ওই যে ওই স্কোপ টেবিলের এই ফাংশনটাকে ইউজ করতে পারা। যে আপনি একটা করে স্কোপে যাবেন, প্যারেন্ট ধরে ধরে যাবেন, যাওয়ার পর এই ফাংশনটাকে জাস্ট কল করবেন। তাহলে যেটা হবে, আমার এই লুকআপ ফাংশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ এই জিনিসগুলো খুবই ইন্টারকানেক্টেড। আপনি যদি স্কোপ টেবিলের ফাংশনগুলো কমপ্লিট করতে পারেন একবার, দেন বাকি কাজগুলো খুব সহজ। বাকি কাজগুলোকে, ওই ফাংশনগুলোকে জাস্ট রিইউজ করতে হবে। এটুকু কি বুঝাতে পারছি এখানে কি করতে হবে? আর আপনার যদি কখনো মনে হয় যে এক্সট্রা কোনো কিছু দরকার, তাহলে দেখেন কমেন্ট করা আছে, আপনি আপনার মতো করে ফাংশন ডিফাইন করতে পারেন। এটুকু কি বুঝাতে পারছি? তাহলে দেখেন এখানে ওগুলা বলা হয়েছে, যে কি করতে হবে, ওই কাজগুলা সব আমার স্পেকে বলা আছে। আচ্ছা, লাস্টলি আমি যেটা বলবো, যে দেখেন আমরা যে যে এত কিছু করলাম, আমরা যে সিম্বল টেবিল ডট এইচ এরকম একটা ক্লাস লিখছি, স্কোপ টেবিল ডট এইচ এই যে ক্লাসটা লিখছি, দেন সিম্বল ইনফো, এগুলাকে আমরা আসলে ইউজ করবোটা কোথায়? তো ওইটার জন্য আপনারা যেটা করতে হবে, আপনাদের যে ওই ওয়াইএসসি ডট ওয়াই ফাইলটা, এখানে যেতে হবে।
এইখানে গিয়ে আপনারা বেসিক্যালি ওই কাজটা করবেন, অর্থাৎ ওই যে ফাংশন গুলো যে কল করার যে কাজটা, ঠিক আছে, সেটা আপনারা করবেন এইখানে। অর্থাৎ এইখানে যেটা করবেন, আপনারা বেসিক্যালি একটা সিম্বল টেবিল বানাবেন, সিম্বল টেবিল একটা অবজেক্ট বানাবেন। দেখেন এখানে লেখা আছে কোথাও, এই যে যেটা করবেন, আমি এখানে হয়তো ডিরেক্ট লেখা নাই, সেটা হলো এই যে এইখানে, আচ্ছা এই যে এখানে আছে, হ্যাঁ, এই যে এখানে দেখেন বলছে কি ক্রিয়েট ইউর সিম্বল টেবিল হেয়ার, অর্থাৎ এখানে হলো আপনাদের সিম্বল টেবিল বানানোর যে ইয়াটা কোডটা সেটা লিখতে হবে। অর্থাৎ আপনারা এখানে এরকম কাজটা করতে পারেন যে আমার সিম্বল টেবিল, আমি সিম্বল টেবিলের নাম দিলাম সিম টেবিল, ঠিক আছে। তাহলে আমি 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 এটাকে দেন আমি এটাকে ডিফাইন করলাম এইভাবে, কথা কথা আমি এটাকে এইভাবে ডিফাইন করলাম, তাহলে আমার সিম্বল টেবিলটা ডিফাইন হয়ে গেল, ঠিক আছে। আপনার আরো যদি কোনো এক্সট্রা কোনো ভেরিয়েবল দরকার হয়, এটা এটা যখন কোড করবে তখনই বুঝবেন যে কি কি ভেরিয়েবল আমার এক্সট্রা লাগতে পারে। তো সেগুলো এখানে আবার আপনারা রাখবেন। রাখার পর যেটা করবেন, এই যে আমার এরপর যেটা হবে, আমার যখন এই কাজগুলো হবে সিম্বল টেবিলের ফাংশনের উপর হবে, অর্থাৎ আমরা ডট ওয়াই ফাইল থেকে কিন্তু সিম্বল টেবিলের ফাংশনগুলোকে কল করব, ঠিক আছে। ডট ওয়াই ফাইল থেকে আমরা কল করব হলো সিম্বল টেবিলের এই যে ফাংশনগুলোকে, সেগুলাকে। আর সিম্বল টেবিলের এই ভিতরের ফাংশনগুলো কিন্তু আপনার ওই স্কোপ টেবিলের ফাংশনগুলোকে ইউজ করবে। তাহলে সেজন্য হলো যেটা হলো আগে স্কোপ টেবিলের ফাংশনটা কমপ্লিট করবেন। যদি স্কোপ টেবিলের ফাংশনটা কমপ্লিট করতে পারেন, সিম্বল টেবিলের ফাংশনগুলো কমপ্লিট হবে, এবং এই যে সিম্বল টেবিল ফাংশনের ফাংশনগুলো সেটাকে আমরা আমরা ইয়া করব, কল করব হলো এই ডট ওয়াই ফাইল থেকে। তাহলে বুঝতে পারছেন? তাহলে দেখেন এখানে দেখেন প্রিন্ট ইওর সিম্বল টেবিল হেয়ার, তাহলে এখানে আমি কি কল করতে হবে, সিম্বল টেবিলের যে আমার প্রিন্ট অল স্কোপ একটা ফাংশন আছে সেটাকে কল করতে হবে। তাহলে তখন আমরা অনেকটা এইভাবে লিখবো, অর্থাৎ ওই যে সিম্বল টেবিলের যে অবজেক্ট আমি মাত্র ক্রিয়েট করলাম সিম টেবিল, এটার পর প্রিন্ট, এটার পর যেটা করব, এই যে আমার এই সিম্বল টেবিলে এই ফাংশনটা কল করব, প্রিন্ট অল স্কোপ, প্রিন্ট অল স্কোপ, এই ফাংশনটা আমি কল করলাম, ঠিক আছে। দেন এই ফাংশনের প্যারামিটার আকারে কে যায়, এই ফাংশনের প্যারামিটার আকারে ওই যে আউটলগ, ওই যে আউটপুট ওএফ স্ট্রিমের যে ভেরিয়েবলটা ছিল আউটলগ, ওই ভেরিয়েবলটা যায়। তাহলে মনে করেন আপনি এরকম কিছু একটা করবেন, আপনার কোড লেখার সময় এরকম কিছু একটা করবেন, তাহলে আপনার সিম্বল টেবিলের ফাংশনটা যদি অলরেডি লেখা থাকে, তাহলে এই ফাংশনটা আমার ডিরেক্টলি ওই যেভাবে ডিফাইন করছেন ওই ওই কাজটা করতে থাকবে। তাহলে আমি এখানে যে জিনিসটা বুঝাতে যাচ্ছি, আমরা যে ডট ওয়াই ফাইল থেকে যে কলটা করব, এটা কিন্তু সিম্বল টেবিলের ফাংশনগুলো কল করব। আর সিম্বল টেবিলের ফাংশনগুলো ইনহেরেন্টলি স্কোপ টেবিলের যে ফাংশনগুলো ছিল সেগুলো কিন্তু ইউজ করবে, ঠিক আছে, সেই জিনিসগুলো ইউজ করবে। সেজন্য আমাদের কোড লেখার ইয়াটা হবে, অর্ডারটা হবে, আগে আগে স্কোপ টেবিলের ফাংশনগুলো কমপ্লিট করবেন, এরপর সিম্বল টেবিলের ফাংশনগুলো কমপ্লিট করবেন, এরপর হলো জাস্ট এই ডট ওয়াই ফাইলে এসে কল করবেন, ফাংশনগুলোকে কল করবেন। এটুকু বুঝাতে পারছি? আর এখানে আরেকটা জিনিস আছে, আরেকটা ছোট একটু জিনিস আছে, সেটা একটু বলে দেই। এই যে এখানে একটু এই প্রোডাকশন রুলটা দেখেন, এটা দেখে বুঝতেছে এটা হলো ফাংশন ডেফিনেশনের প্রোডাকশন রুল, রাইট? যে একটা ফাংশন ডেফিনেশনকে আমরা কিভাবে করি, আগে টাইপ থাকে, যে কি রিটার্ন টাইপ, ওই ফাংশনের রিটার্ন টাইপটা কি ছিল, দেন হইলো, অর্থাৎ দেখেন আমরা যখন একটা ফাংশনকে লিখি তখন কিভাবে লিখি, ইন্টিজার, দেন ফাংশনটার নাম, তাই না? এরপর যদি প্যারামিটার থাকে তাহলে প্যারামিটার থাকলো, না থাকলে নাই। এরপর হইলো ফাংশনটার বডি, হয়তো এটা হলো আমার বডি পোর্শনটা, এরকম কিছু একটা থাকে। তাহলে দেখেন ফাংশন ডেফিনেশন তো ওটাই বলছে, টাইপ স্পেসিফায়ার, টাইপ স্পেসিফায়ার মানে দেখেন, আবার টাইপ স্পেসিফায়ার মানে কিন্তু ইন্টিজার অথবা ফ্লোট। এই দেখেন টাইপ স্পেসিফায়ার মানে ইন্টিজার অথবা ফ্লোট অথবা ভয়েড, অর্থাৎ কি কি টাইপের জিনিস সেটা হতে পারে। তাহলে ফাংশন ডেফিনেশনে বুঝতে পারতেছি যে প্রথমটা হচ্ছে আমার টাইপ স্পেসিফায়ার, এরপর হলো আইডি, আইডি মানে কি ফাংশনটার নাম, অর্থাৎ এখানকার নামটা হচ্ছে ফাঙ্ক। এরপর একটা লেফট প্যারেনথেসিস থাকে, তাহলে দেখেন এখানে একটা লেফট প্যারেনথেসিস আছে। এরপর আমার প্যারামিটার লিস্ট থাকতে পারে, এরপর রাইট প্যারেনথেসিস আছে, রাইট, অর্থাৎ রাইট প্যারেনথেসিসটা আছে। এরপরে এই যে কম্পাউন্ড স্টেটমেন্ট, তাহলে কি কম্পাউন্ড স্টেটমেন্ট মানে কি, এই ফাংশনটা যেটা বডি, এই বডিটাকেই বুঝাইতেছে হলো কম্পাউন্ড স্টেটমেন্ট। এই ফাংশনটা যে বডি, ওই বডিটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে কম্পাউন্ড স্টেটমেন্ট দ্বারা। তাহলে ওই যে আমি যে বললাম আপনাকে, বলেন তো এই ফাঙ্ক, এই নামটা কোন স্কোপে থাকবে, এই নামটা ফাংশনের এই নামটা কোন স্কোপে থাকবে, গ্লোবাল স্কোপে না, কারণ এটা তো কল করার সময় সবাই কল করতে পারবে। বাট এই কম্পাউন্ড স্টেটমেন্টের যে জিনিসগুলা, এইটা কোন স্কোপে থাকবে, এটা ডিফারেন্ট একটা স্কোপে থাকবে না? এটা কি সবাই বুঝছি এই জিনিসটা?
যে ফাংশনের নামটা থাকবে হলো গ্লোবাল স্কোপে, বাট এই যে বডিটা থাকবে, বডির যে ভিতরের জিনিসগুলো সেটা কিন্তু থাকবে অন্য আরেকটা স্কোপে, অর্থাৎ গ্লোবাল স্কোপে থাকবে না। তাহলে এই এই জিনিসটা যখন আমার রিড করলো, আমার কিন্তু এখানে কিছু কাজ করতে হবে। কাজটা কি করতে হবে? এই যে রাইট প্যারেন্টের আগে, আর প্যারেন্টের আগে এখানে আপনি অ্যাকশন আকারে দিতে পারে। অ্যাকশন আকারে কি কি অ্যাকশন করতে পারেন? এই যে আইডিটা পড়লো সেই আইডিটাকে সিম্বল টেবিলে স্টোর করতে পারেন অ্যাকশন আকারে। আচ্ছা, স্যার হ্যাঁ, স্যার, যদি ফাংশনের ভিতরে আবার অন্য কোনো ফাংশন থাকে সেটাও কি গ্লোবাল ভেরিয়েবলে যাবে? ফাংশনের ভিতরে যদি ওই ফাংশনই থাকে, মানে না বা না, অন্য, ওই ফাংশন না, মানে অন্য ফাংশন যদি কোনো আমরা ডিক্লেয়ার করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ফাংশন যখন ডিক্লেয়ার হবে তখন তো অটোমেটিক সেটা গ্লোবালি থাকবে, রাইট? কারণ হ্যাঁ, আর ফাংশন তো, ওইটার ভিতরেও যদি ফাংশন থাকে আবার। মানে আপনি এরকম কথা বল, আচ্ছা, মানে একটা ফাংশনের ভিতরে একটা ফাংশন ডিফাইন করা যায় না, আপনি এটা কথা বলতেছেন? হ্যাঁ এই কাজ করা যায় না, সিতে এটা এক্সেপ্ট করা যায় না। আপনি কল করতে পারেন, ডিফাইন করতে পারবেন না। ডিফাইন করতে আচ্ছা হয় গ্লোবাল স্পেসিফিক, মানে আচ্ছা, এটা বুঝতে সিতে, এটা সিতে অ্যালাউ করে না, এই জিনিসটা সিতে অ্যালাউ করে না, ডিফাইন করতে পারবেন না। বুঝতে পারছেন? ডিফাইন করতে হবে গ্লোবাল রিজনে। আপনি ম্যাক্সিমাম কল করতে পারবেন, এই ফাংশনটাকে কল করতে পারবেন, বাট ডিফাইন করতে পারবেন না। বুঝা গেছে? পারছি। তাহলে দেখেন আমার যেটা কাজ, এই যে যখন এই জিনিসগুলো পড়তেছে, টাইপ আইডি, লেফট প্যারেন্ট প্যারেনথেসিস, এই পর্যন্ত যে পড়লো, পড়ার পর এখানে এইটুক পড়ার পর আমাকে একটা কাজ করতে হইতে পারে। সেই কাজটা হইলো এইটাকে তো কোথাও এখানে স্টোর করতে হবে, এই আইডিটাকে। ওই যে বলছিলাম যে সিম্বল, মানে ওই গ্লোবাল স্কোপের হ্যাশ টেবিলের মধ্যে স্টোর করতে হবে এই আইডিটাকে, ফাংশনের নাম। আর এই কম্পাউন্ড স্টেটমেন্টকে কোথায় করতে হবে? এই কম্পাউন্ড স্টেটমেন্টকে করতে হবে হলো নতুন একটা স্কোপ ক্রিয়েট করে করতে হবে। ঠিক আছে? তাহলে এই কাজটা কিভাবে করতে পারেন? এই কাজটা দুই ভাবে করা যায়। আমি জাস্ট একটু হিন্ট দিয়ে দেই কিভাবে করা যায়। একটা হলো আপনি এখানে ডামি ভেরিয়েবল লিখতে পারেন। যেমন দেখেন, আমরা যখন এই যে আর প্যারেন্ট পড়ার পর যদি কিছু করতে চাই, আমরা একটা কাজ করতে পারি। আমরা এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইখানে কি কাজ করতে চাই সেটা লিখতে পারি। ঠিক আছে? যে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে কি কাজ করতে চাই, যেমন আমরা চাই যে এই আইডিটা আমার কারেন্ট স্কোপ টেবিলের মধ্যে ইনসার্ট হোক, অর্থাৎ তখন ওই যে সিম্বল টেবিলের মধ্যে কারেন্ট স্কোপ টেবিলের ইনসার্ট করার যে ফাংশনটা সেখানে আমি কল করতে পারি। ঠিক আছে? এইভাবে লিখতে পারি, বাট এটার থেকে একটা ভালো ওয়ে আছে লেখা। সেটা হলো এখানে আপনি একটা ডামি ভেরিয়েবল ইন্ট্রোডিউস করলেন। ডামি ভেরিয়েবলটা অনেকটা এরকম যে আপনি মনে করেন লিখলেন যে অ্যাড ফাংশন, কিছু একটা নাম লিখলেন, কিছু একটা আপনার মন মতো নাম লিখলেন, অ্যাড ফাংশন নামটা লিখলেন। এরপর যেটা করতে হবে, এই অ্যাড ফাংশন নাম, এই অ্যাড ফাংশনের জন্য কি হবে সেটা আপনাকে ডিফাইন করতে হবে। অর্থাৎ এই অ্যাড ফাংশন ভেরিয়েবলটার আপনি নিচে কোথাও গিয়ে, এখানে কোথাও গিয়ে এই অ্যাড ফাংশনটা করসপন্ডিং এখানে আপনি কি কি কাজ করতে চান সেই কাজগুলো ডিফাইন করতে হবে। যেমন আমি বললাম অ্যাড ফাংশনের মধ্যে আমি কি করতে চাই, অ্যাড ফাংশনের মধ্যে আমি করতে চাই যে আমার সিম্বল টেবিলে কারেন্ট স্কোপে ওই ফাংশনের যে আইডি, ফাংশনের আইডি সেটাকে ইনসার্ট করা। ঠিক আছে? আর আমি এই কাজটাকে এই অ্যাড ফাংশনের মধ্যে করতে চাই, তাহলে এখানে আপনি ওই লাইনটা লিখতে পারেন। তারপরে আপনি আপনার যে আরো যদি কোনো দরকার হয়, যেমন আপনার দেখেন এই টাইপ স্পেসিফায়ারে যখন রিডিউস হচ্ছে, আপনি কিন্তু ফাংশনের রিটার্ন টাইপ অলরেডি জানেন যে এই ফাংশনে কি কি টাইপ, কি কি রিটার্ন টাইপ, মানে কি টাইপের জিনিস রিটার্ন করে। ঠিক আছে? তো এখন আপনার যদি রিটার্ন টাইপটা মিসম্যাচ হয়েছে কিনা ওইটারও কিন্তু আপনি এই জায়গায় কিন্তু আপনি ওই জিনিসটাকে রাখতে পারেন। ঠিক আছে? আপনার আপনার রিটার্ন টাইপটা মিসম্যাচ হয়েছে কিনা ওটার চেকটা আপনি এখানে দিতে পারেন। কারণ দেখেন, আমি যে কারণ কি, কারণ হলো এই যে আইডিটা, এই আইডিটা কিন্তু বেসিক্যালি আমার সিম্বল ইনফোর অবজেক্ট ছিল, এবং সিম্বল ইনফো অবজেক্টের মধ্যে আপনি কিন্তু রিটার্ন টাইপটা সেভ করে রাখছেন যে এই ফাংশনটা কি কি টাইপের জিনিস রিটার্ন করে। এখন আপনার কোড থেকে কি অ্যাকচুয়ালি ওইটাই আসছে কিনা, আপনার কোডেও কি অ্যাকচুয়ালি ইন্টিজার রিটার্ন করার কথা ছিল, ইন্টিজারই লেখছে কিনা, সেইটা চেক কিন্তু আপনি এইখানে করতে পারেন। তাহলে যেটা আমি বুঝাতে যাচ্ছি, আপনারা এরকম ইচ্ছা মতো ডামি ভেরিয়েবল লেখে, ইচ্ছা মতো এরকম ডামি ভেরিয়েবল লেখে ওই ডামি ভেরিয়েবল করসপন্ডিং জিনিসে কি কি কাজ করতে চান সেই কাজগুলো এখানে এভাবে লিখতে পারেন। তাহলে তাহলে কোডটা মোটামুটি গুছানো থাকবে। তারপর মনে করেন যে কম্পাউন্ড স্টেটমেন্টে যাওয়া মানে কি? দেখেন এই যে কম্পাউন্ড স্টেটমেন্টে যদি আমি যাই, দেখেন এই যে কম্পাউন্ড স্টেটমেন্ট মানে কি, লেফট কার্লি ব্রেসেস স্টেটমেন্ট, রাইট কার্লি ব্রেসেস, মানে জিনিসটা হলো এইটা। এই যে আমার লেফট কার্লি ব্রেস, এই জিনিসটাকে বলছে স্টেটমেন্ট, ভিতরে কন্টেন্টটাকে বলছে স্টেটমেন্ট, আর রাইট কার্লি ব্রেস।
ঠিক আছে, এবং আমি আপনাকে কি বলছি যে কখন নতুন একটা স্কোপ ক্রিয়েট হয়, লেফট কার্লি ব্রেসে পড়ে না, লেফট কার্লি ব্রেসে পর তো একটা নতুন করে স্কোপ ক্রিয়েট হয়, আর রাইট কার্লি ব্রেস যখন শেষ তখন কি আমার স্কোপ থেকে বের হয়ে যায়। তাহলে আপনি যেটা করতে পারেন, এই যে লেফট কার্লি ব্রেসের পর আপনি আরেকটা ডামি ভেরিয়েবল রাখলেন, এন্টার স্কোপ। ঠিক আছে, এই ডামি ভেরিয়েবলের কাজ কি, নতুন একটা স্কোপ ক্রিয়েট করা। নতুন একটা স্কোপ কিভাবে ক্রিয়েট করতে পারি, ওই যে আমার সিম্বল টেবিলের মধ্যে এন্টার স্কোপ ফাংশনটাকে কল করতে পারি। তাহলে এই যে এন্টার স্কোপ, এটার করসপন্ডিং আপনি এখানে কোথাও লিখলেন, এন্টার স্কোপ দিলে কি হয়, আমি দেখলাম যে এন্টার স্কোপ দিলে, এন্টার স্কোপ দিলে আমি এই কাজ করতে চাই। তো এইখানে কথা কথা আমি জাস্ট লিখলাম যে সিম্বল টেবিলের মধ্যে এন্টার স্কোপ, ওই ফাংশনটা আমি এখানে কল করতে চাই। দেন আপনার আরো যদি কোনো কাজ করার কোনো দরকার হয়, টাইপ চেকিং বা কোনো কিছু, এই কাজগুলো আপনারা এইখানে কাজগুলো করতে পারেন। ঠিক আছে, একটা স্কোপ ক্রিয়েট করার সময় আমরা তাহলে এই কাজগুলো করতে পারি। ঠিক আছে, দেন হলো রাইট কার্লি ব্রেস যখন শেষ হলো, তার মানে কি আমাকে কি এক্সিট করতে হবে না, এটা রাইট কার্লি ব্রেসের পর রাইট কার্লি ব্রেস হয়ে গেছে, তার মানে কি আমাকে কারেন্ট স্কোপ থেকে এক্সিট করতে হবে। তাহলে কি এখানে আপনি আবার একটা ডামি ভেরিয়েবল লিখতে পারেন, এক্সিট স্কোপ। দেন এই ডামি ভেরিয়েবল লিখে, এই ডামি ভেরিয়েবলের করসপন্ডিং যে অ্যাকশন, সেই অ্যাকশনটাকে আপনি এখানে ডিফাইন করতে পারেন করে, ওই যে আমি মনে করেন এখানে যেহেতু এক্সিট করতেছি, তাহলে কি সিম্বল টেবিল থেকে ওই যে এক্সিট স্কোপ যে ফাংশনটা, সেটাকে আমি কল করতে পারি। বুঝা গেছে, মানে জিনিসটা আইডিয়া কি পাওয়া গেছে মোটামুটি, যে কিভাবে করা যেতে পারে এই জিনিসগুলা। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ মানে বুঝা গেছে, শোনা যাচ্ছে, বুঝলাম, মানে আইডিয়া কি পাওয়া গেছে। জি স্যার। ঠিক আছে, তাহলে যদি আইডিয়া পাওয়া যায় তাহলে আইডিয়া শুরু করতে পারেন, জিনিসটা শুরু করতে পারেন। আর এইটা হলো আমি বলি, একবার যদি ফ্লোটা বুঝে যান, এটা কিন্তু খুবই সহজ, মানে জাস্ট আপনার ফ্লো ধরে ধরে কাজগুলো করতে হবে। আর জিনিসটা হলো অনেক লেংদি, তো ওই জন্য আমি আবার বলি কাজটা একটু তাড়াতাড়ি শুরু করি, তাহলে পরে গিয়ে এটা কুলাইতে পারবেন না এই অ্যাসাইনমেন্টটা। তাহলে এই যে সবখানে যতখানে আপনার মনে হচ্ছে যে এগুলা হলো সবগুলো ট্র্যাক করে করে দেখবেন যে কোথায় কোথায় আমার জিনিসটা লাগতে পারে। ঠিক আছে, ভেরিয়েবল ডিক্লারেশনে দেখেন এই যে এইখানেও কিন্তু আমার কোনো একটা ওই যে ইনফরমেশন, এই ইনফরমেশনটা আমার যদি স্টোর করা লাগে, তাহলে ওইটার যে কোডটা সেটা আমাকে এখানে লিখতে হবে। কমেন্টে ওই জিনিসগুলো বলে দেওয়া হয়েছে কোথায় কি লেখা লাগতে পারে। আর আপনার যদি কখনো মনে হয় যে এক্সট্রা করে এই জিনিসটা করা লাগতে পারে, সেটা আপনি করতে পারেন। তাহলে এটাই ছিল আমাদের মোটামুটি এই অ্যাসাইনমেন্টটা। ঠিক আছে, তাহলে অর্থাৎ এই যে এই ফাইলটাকে আপনার চেঞ্জ করতে হবে এখন। এটুকু কি বুঝছি। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, যখন এই ডামি ভেরিয়েবল গুলো অ্যাড করবেন, তখন কিন্তু আপনার এই যে $1 $2 চেঞ্জ হয়ে যাবে, কাইন্ড অফ $1 না, মনে করেন আমি কথার কথা, আমি এখানে ফরের পর আমার মনে হলো একটা ডামি ভেরিয়েবল রাখা দরকার, কথার কথা, ফরের পর আমি এখানে একটা ডামি ভেরিয়েবল এন্ট্রি দিলাম। তাহলে এই যে ডামি ভেরিয়েবলটা এখন দেখেন, ফর হলো $1, ঠিক আছে, এন্ট্রি কিন্তু $2, এল প্যারেন্ট কিন্তু $3, এক্সপ্রেশন এক্সপ্রেশন কিন্তু $4। তাহলে ওইভাবে আপনার এই জিনিসগুলো আছে কিনা ওটা একটু খেয়াল করবেন, কারণ যখন একটা ডামি ভেরিয়েবল লিখতেছেন আপনার কিন্তু ডলারেরটা ওইভাবে চেঞ্জ হয়ে যাবে, মানে ডলারের যে নোটেশনটা তখন কিন্তু ওইভাবে চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এই যে কয়েকটা জিনিস মাথায় রাখলে আই গেস এটা শুরু করে দিবেন, শুরু করে দেওয়া উচিত এই জিনিসটা। স্যার আর একটা আপনাদের, কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার আমরা যে এই যে ডলারের ইয়েটা চেঞ্জ করতেছি, এটা শুধু প্রিন্টের জন্য লাগবে না? হ্যাঁ মানে এখানে, এটা কি? হ্যাঁ হ্যাঁ, প্রিন্ট আপনাদের এখানে কিছু জিনিস প্রিন্টও করতে হবে, আপনি যদি হ্যাঁ, একটু তো ফাইলে, মানে এটা শুধু প্রিন্টের জন্য না, নাকি কম্পাইলারের মানে এটার কোনো কাজ আছে? না না না, ডলারটা মানে কখন যদি অ্যাক্সেস করতে চান জিনিসটাকে, শুধু প্রিন্টের জন্য না। যেমন দেখেন, মানে যখন প্রিন্ট করতেছে তখন আউটলক ভেরিয়েবলে $1 গেট নেম করতেছেন। এখন হুম। আপনার মনে করেন কখনো ওর নামটা দরকার, আইডির নামটা দরকার, তখন এই নামটা কোথাও স্টোর করতে চান কোনো ভেরিয়েবলে, তখন কি, তখন তো এটা লিখবেন না, তখন লিখবেন ওই ভেরিয়েবলটার নাম। মনে করেন আমি নেমের মধ্যে, নেম নামে একটা ভেরিয়েবল ডিফাইন আছে, ওখানে আমি চাচ্ছি এই আইডির নামটা স্টোর করতে, তখন কি লিখবেন, নেম ইকুয়াল টু $1 গেট নেম।
মানে $1 দিয়ে বেসিক্যালি বুঝায় যে এইটাকে আপনি এখন অ্যাক্সেস করতে চান। ঠিক আছে, এখন এটাকে অ্যাক্সেস করে আপনি প্রিন্টও করতে পারেন, এটাকে অ্যাক্সেস করে আপনি কোনো ভেরিয়েবলও রাখতে পারেন, আপনার ইচ্ছা। বাট অ্যাক্সেসিং এর যে কাজটা সেগুলো বেসিক্যালি $1, $2, $3 এইভাবে হয়। আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পারছেন? বুঝতে পারছি? জি। যেমন এখানে ঠিক আছে, এখানে প্রিন্ট করার জন্য আমি $1 লিখতেছি, বাট আমার যে প্রিন্ট ছাড়াও তো আমার তো আরো কাজ আসতে পারে, তাই না? যেমন দেখেন, আমি কথার কথা, আপনি যখন সিম্বল ইনফুতে এই জিনিসগুলো লিখে ফেলবেন, সিম্বল ইনফুর মধ্যে এই জিনিসগুলো যখন আপনার কাছে থাকবে, কথা কথা মনে করেন আপনার কাছে আইডির মধ্যে যে এই আইডিটা কিন্তু বেসিক্যালি অ্যারেকে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? এখন এই আইডিটা বেসিক্যালি কিন্তু সিম্বল ইনফো ক্লাস ছিল। এখন সিম্বল ইনফো ক্লাসের মধ্যে কিন্তু আপনি অনেকগুলো ফাংশন লিখবেন, গেট টাইপ, গেট সেট নেম বা গেট নেম। তো ওগুলাকে আপনি যখন অ্যাক্সেস করবেন তখন কি $1 গেট নেম, $1 গেট টাইপ, গেট আইডি টাইপ, এখন যত কিছু লিখবেন এই ফাংশনগুলোকে যখন আপনি কল করতেছেন তখন কিন্তু $1 দিয়ে কল করতে হবে। অর্থাৎ জিনিসটাকে অ্যাক্সেস করতে পারতেছি $1, $2, $3 এইভাবে। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমাদের মোটামুটি এটাই ছিল আমাদের যে অ্যাসাইনমেন্ট, সেটা কারো কোনো কি বুঝতে সমস্যা হয়েছে বা আইডিয়া পাইতে কোনো সমস্যা হয়েছে? এটা একটু সবাই তাড়াতাড়ি শুরু করেন, আমি আবার বলি এটা একটু তাড়াতাড়ি শুরু করতে হবে এই অ্যাসাইনমেন্টটা। আর স্পেকটা দেখে দেখে পড়িয়েন। আর হলো আমি একটু দেখি ইনপুট আউটপুট ফাইলটা একটু দেখা দিই। এটা আমার ইনপুট। একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলেন। স্যার আমাদের সিনট্যাক্স অ্যানালাইজারে যখন আমরা গ্রামার গুলা লিখি স্যার, আমি একটু যখন ঘাটাঘাটি করতেছিলাম, ওখানে এআই আমাকে সাজেস্ট করলো লাস্টে নিউ লাইনের দিতে এন্ড এল এর বদলে। তো স্যার এটা কি, মানে এটা একটু জানতে চাচ্ছিলাম দুইটা ডিফারেন্স কি আসলে। এন্ডেল, এন্ডেল দেওয়ার দরকার নেই, কারণ সিতে তো এন্ডেল নাই। ঠিক আছে, সিতে এন্ডেল নাই, আমরা তো যেহেতু সি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছি, C++ এ এন্ডেল আছে। আমরা যেহেতু সি ল্যাঙ্গুয়েজের কম্পাইলার বানাচ্ছি, তো এইখানে আমাদের এন্ডেল দেওয়ার দরকার নাই। আর সেকেন্ডলি হইলো আপনাদের নিউ লাইনের জন্য যে জিনিসটা, ওটা কিন্তু লেক্স এর মধ্যে আপনারা লিখছেন, তাই না? নিউ লাইন একটা প্যাটার্ন লিখছিলেন না নিউ লাইনের জন্য, ব্যাকস্ল্যাশ এন। ইয়েস স্যার। তো ইয়েস স্যার। ওইখানে ওটা অলরেডি আমার হ্যান্ডেল হয়ে গেছে। তো আমার এইখানে আমার আলাদা করে এন্ডেল দেওয়ার দরকার নেই। বাট যদি চান, হ্যাঁ, আপনার যদি এখন চান যে আপনার আপনার বানানো সি ল্যাঙ্গুয়েজটা এন্ডেল সাপোর্ট করুক, এরকম যদি আপনি চান কখনো, তাহলে আপনি এন্ডেলটা রাখতে পারেন। ওকে স্যার। ঠিক আছে, এবং এই জিনিসটা দেখছেন কিনা, মানে আমি যখন স্টুডেন্ট, মানে 23 সালের দিকে ইন্ডিয়ানরা একটা কম্পাইলার বানাইছিল, মানে কাইন্ড অফ একটু মক করে। সেটা হলো ওরা ওদের মতো ভাষা দিয়ে বানাইছিল কাইন্ড অফ। এই যে আমরা যে কাজগুলো করতেছি, ওরা যেটা বেসিক্যালি করছিল, ওরা কিন্তু চেঞ্জ কয়েকখানে করছে। একটা হলো লেক্সিক্যাল ম্যানেজারে চেঞ্জ করছে, আর হলো সিনট্যাক্স ম্যানেজারে গ্রামারের রুলটা চেঞ্জ করছে। মানে মানে যেভাবে Yes, sir. যেভাবে একটা এটা করলে কিন্তু আপনি নিজের মতো করে একটা কম্পাইলার বানাতে পারেন। ঠিক আছে, আপনাকে Yes, খালি কিছু গ্রামার চেঞ্জ করতে হবে আর লেক্সিক্যাল ম্যানেজার, বাকি যে পার্টটা, বাকি পার্টের কিন্তু অলরেডি জিনিসটা আছে। বাকি পার্ট নতুন করে বানাই না আমরা, আমরা শুধু ফ্রন্ট এন্ডটা বানাই। যখন নতুন কোনো কম্পাইলার বানানো দরকার, আমরা শুধু ফ্রন্ট এন্ড পোর্শনে হাত দিই, লেক্সিক্যাল ম্যানেজারে হাত দিই, আর হলো সিনট্যাক্স ম্যানেজারে হাত দিই। আর তাছাড়া বাকি পোর্শনটা অলরেডি বিল্ট ইন আছে। আপনি যদি এটুক বানাইতে পারেন, বাকিটা অটোমেটিক হয়ে যাবে, ওখানে কিছুই করা লাগবে না। আচ্ছা, যাই হোক, আমি একটু ফাইনালি একটু দেখাই। যেমন দেখেন, এইখানে একটা ইনপুট ফাইল দেওয়া আছে, এটা করসপন্ডিং যে আউটপুট ফাইল, সেটা আপনাকে এরকম লগ 3 তে আমি একটু দেখাই। এখানে কিছু কিছু জিনিস আউটপুট দেওয়ার আছে। যেমন দেখেন, এখানে এই যে এইটা এই ফাংটা কিন্তু একটা স্কোপের মধ্যে আছে, তাই না? এটা একটা গ্লোবাল স্কোপের মধ্যে আছে। তাহলে দেখেন, একদম শুরুতে আমার এরকম একটা লাইন আউটপুট দিতে হবে যে নিউ স্কোপ টেবিল উইথ আইডি 1। এই আইডি 1টা বেসিক্যালি কি, আমার গ্লোবাল যে স্কোপ সেটা। আচ্ছা, দেন এটা বেসিক্যালি কি, দেখেন দেখেন এখানে একটা যে লেফট কার্লি ব্রেস শুরু হয়েছে, এই 1 নাম্বার লাইনে যে লেফট কার্লি ব্রেস শুরু হয়েছে, 24 লাইনে শেষ হয়েছে, এই পুরো জিনিসটা, এই সবকিছু বেসিক্যালি এই যে 2 নাম্বার লাইন থেকে 23 নাম্বার লাইন পর্যন্ত পুরাটা কিন্তু স্কোপ 1-এর মধ্যে আছে। ঠিক আছে, এখানে ভিতরে যা কিছু রয়েছে সবগুলো হলো স্কোপ 1। তাহলে এই ইন্টিজার এটা বেসিক্যালি কোথায় আছে? আচ্ছা, আমি একটু মানে বলছি, দেখেন এই ফাংটা আছে হলো গ্লোবাল স্কোপে। গ্লোবাল স্কোপের নাম দিছি হলো স্কোপ 1। গ্লোবাল স্কোপের নাম দিছি স্কোপ 1। এরপর কালি বেসটা শুরু করছি, তার মানে কি নতুন একটা স্কোপ ক্রিয়েট হবে। অর্থাৎ এই যে পুরো জিনিসটা, এটা আছে কোথায়? স্কোপ 2 এর মধ্যে, স্কোপ 1 এর মধ্যে নাই। তাহলে দেখেন এইখানে দিয়ে দেখেন, এই যে নিউ স্কোপ টেবিল স্কোপ আইডি 2 ক্রিয়েটেড, এটা নিউ স্কোপ টেবিল উইথ আইডি 2 ক্রিয়েটেড। এটা কেন ক্রিয়েট হইলো? এই যে আমার এই কালি ব্রেসের জন্য। অর্থাৎ এখন নতুন একটা স্কোপ ক্রিয়েট হয়েছে। তাহলে এই যে ইন্টিজার এটা যে আছে, এটা কোথায় আছে? স্কোপ 2 এর মধ্যে আছে। এবং এই 2 নাম্বার লাইন থেকে 23 নাম্বার লাইনের মধ্যে আমি যা কিছু লিখবো,
অর্থাৎ এই কার্লি ব্রেসের মধ্যে সবগুলাই কিন্তু বেসিক্যালি আমার স্কোপ 2 এর মধ্যে থাকবে। বুঝতে পারছি? তারপর দেখেন এইখানে দেখেন এই ইফ এর পর অর্থাৎ 5 নাম্বার লাইনে লেফট কার্লি ব্রেসের পর এইখানে যে এটা কয় নাম্বার স্কোপে আছে? 3 নাম্বার স্কোপে আছে, তাই না? 2 এর পরের যে স্কোপটা সেটা হলো 3 নাম্বার স্কোপ। এবং যেহেতু 3 নাম্বার স্কোপে আছে সেজন্য দেখেন আমরা কিন্তু এ নামের আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারছি। কারণ কি এটা আছে 2 নাম্বার স্কোপে, এটা আছে তো 3 নাম্বার স্কোপে, সেজন্য কোনো সমস্যা হয়নি। বাট এইটাকে আমি যদি ধরে এখানে আনতাম তখন কিন্তু আমার কোডে ভুল হইতো, কারণ কি দুইটা এখন সেম স্কোপে আছে, তাহলে এটা আমার ভুল। ঠিক আছে, তারপর দেখেন এইখানে এই কার্লি ব্রেসটা পাওয়ার পর 8 নাম্বার লাইনের কার্লি ব্রেসটা পাওয়ার পর এই যে স্কোপটা তৈরি হয়েছে এটা কিন্তু আমার 4 নাম্বার স্কোপ। ঠিক আছে, তারপর এইখানে দেখেন এই 11 নাম্বার লাইনের পর এটা হলো 5 নাম্বার স্কোপ, দেন এটা হলো 6 নাম্বার স্কোপ এবং ফাইনালি এটা হলো 7 নাম্বার স্কোপ। তাহলে যেটা হলো 7 নাম্বার স্কোপ ওর এক্সিস্টেন্স শুধু এইখান থেকে এইটুকুই, যেটা হলো 7 নাম্বার স্কোপ। যেটা 6 নাম্বার স্কোপ ওর এক্সিস্টেন্স এখান থেকে এইটুকুই। যে 5 নাম্বার স্কোপ তার এক্সিস্টেন্স এখান থেকে এই পর্যন্ত। যে 4 নাম্বার স্কোপ তার এক্সিস্টেন্স এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, যে 3 নাম্বার স্কোপ তার এক্সিস্টেন্স এখান থেকে এই পর্যন্ত। তাহলে আইডিয়াটা কি বোঝা গেছে স্কোপিং? এবং দেখেন ওই অনুসারে আপনাদের এই জিনিসগুলো একটু প্রিন্ট দিতে হবে, এবং কখন কোথায় প্রিন্ট দিতে হবে এটা একদম স্পেকে ডিরেক্ট বলাই আছে। আপনার কাজ হলো যে লগ ফাইলটা একটু দেখা। লগ ফাইলে যেমন এখানে বলছে যে কয় নাম্বার লাইনে কোন সিনট্যাক্স সাইজের কোন রুটটা দিয়ে রিডিউস হয়েছে, যেটা আপনারা করছেন ওইটা প্রিন্ট দিছে। এরপর হইলো আমার ওই যে স্কোপিং এর জিনিসগুলো দেখাইছে। ঠিক আছে, আর আরেকটা জিনিস আমি একটু যদি দেখাতে চাই লাস্টের দিকে আছে, সেটা হলো আমার সিম্বল টেবিলের অর্থাৎ স্কোপ টেবিলে ইনফরমেশন গুলা কিভাবে হয়েছে। সেটা হলো আমি তো বলছিলাম যে আপনার একটা সিম্বল টেবিলের মধ্যে কি থাকে, অনেকগুলো স্কোপ থাকে, তাই না? অনেকগুলো স্কোপ টেবিল থাকে। যেমন এই সিম্বল টেবিলটা আমাদের টোটাল 3টা স্কোপ আছে। তাহলে আপনার মনে করেন কারেন্ট স্কোপ কারেন্টলি আপনি 3 এ আছে। এখন সিম্বল টেবিল থেকে যদি প্রিন্ট অল স্কোপ এই ফাংশনটা কল করে, তাহলে আপনাকে সবগুলা স্কোপের জিনিসগুলা প্রিন্ট করতে হবে। এবং কোন অর্ডারে প্রিন্ট করতে হবে দেখেন, আগে হলো কারেন্টলি যে স্কোপে আছেন সেইটার সবকিছু প্রিন্ট করবেন, এরপরে প্যারেন্ট দিয়ে তারপরে স্কোপে যাবেন, গিয়ে এইটার সবকিছু প্রিন্ট করবেন, দেন তারপরে এই স্কোপে আসবেন, দিয়ে সবগুলো প্রিন্ট করবেন। ঠিক আছে, তাহলে দেখেন 3 নাম্বার স্কোপটা আগে প্রিন্ট হলো, এরপর 2, তারপর 1। তো দেখেন এখানে কিন্তু তাই হয়েছে। এখানে দুইটা স্কোপ যেহেতু বলছে, এখানে মনে হয় দুইটা স্কোপ ছিল ওই সময়, তাহলে দেখেন আগে স্কোপ টেবিল 2 প্রিন্ট হয়েছে, এরপর 1 প্রিন্ট হয়েছে। আপনার যদি 3টা থাকতো, আগে স্কোপ টেবিল 3 প্রিন্ট হইতো, ওর কন্টেন্ট গুলো প্রিন্ট হইতো, এরপর স্কোপ টেবিল 2 প্রিন্ট হইতো, এরপর স্কোপ টেবিল 1 প্রিন্ট হইতো। এইভাবে জিনিসগুলো হইতো। এগেইন এই জিনিসগুলা সব এই যে কখন কি প্রিন্ট করতে হবে এগুলা আপনাদের এখানে বলে দেওয়া হয়েছে। যে আউটপুট যে সেকশনটা আছে এখানে হলো আপনার ওই আউটপুট গুলা বলা হয়েছে যে ওই আউটপুট গুলো কিভাবে আসছে। যেমন বলছে দেখেন, যখন একটা প্রিন্ট দ্য আইডি অফ দ্য নিউ স্কোপ টেবিল হোয়েন ইউ এন্টার এ নিউ স্কোপ, অর্থাৎ যখন একটা নতুন স্কোপে যাব তখন আমি ওই স্কোপের আইডিটা প্রিন্ট করব। অর্থাৎ ওই যে ওই লাইনটা দেখেন, এই যে নিউ স্কোপ টেবিল উইথ আইডি 1 ক্রিয়েটেড, অর্থাৎ এরকম একটা লাইন আমরা প্রিন্ট করব। যখন আমরা এর পরের স্কোপে যাব, নতুন একটা স্কোপে যাব, তখন আমরা এই লাইনটা প্রিন্ট করব। তাহলে ওই কাজটা করা হয়েছে এটা দিয়ে। তারপর দেখেন এক্সিট করার সময় বলছে কি, ওই যেই স্কোপটা আমি এক্সিট করতেছি ওই স্কোপে যে টেবিলটা ছিল হ্যাশ টেবিলটা এবং যে কন্টেন্ট গুলো ছিল সেটাকেও প্রিন্ট করতে হবে। ঠিক আছে, ওইটা বলা হয়েছে। দেন আমরা যখন একটা এক্সিট স্কোপে যাচ্ছি তখন কি করতে হবে, কারেন্ট স্কোপটা প্রিন্ট করতে হবে। যেই স্কোপটা আমরা কারেন্টলি এক্সিট করলাম ওই স্কোপটাকেই প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে দেন এক্সিট করতে হবে। আর হলো ওই যে আমি যে ওই যে কথাটা বললাম যে একটা অর্ডারে প্রিন্ট করতে হবে, সেটা হলো এখানে বলা হয়েছে যে আমার একটা সিম্বল টেবিলে যদি 3টা স্কোপ থাকে, আগে হলো 3 নাম্বার স্কোপ অর্থাৎ কারেন্ট যে স্কোপে আছি, এরপরে হলো আমার 2 নাম্বার ওর প্যারেন্ট স্কোপে যাব, এরপরে হলো তারপর তার প্যারেন্ট স্কোপে যাব। এইভাবে আমরা জিনিসগুলো প্রিন্ট দিব। মোটামুটি কি বুঝাইতে পারছি? ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। আমি রেকর্ডিংটা দিয়ে দিব, আর আপনাদের এই যে সবকিছু ফাইল টাইল যা কিছু লাগবে সব বাক্সের মধ্যে আছে, মানে ওখানে ওখানে সব খুলে দেওয়া আছে। আর যদি ইনকেস কারো অ্যাক্সেস করতে সমস্যা হয় আমাকে বলিয়েন, ইন দ্যাট কেস আমি হলো ড্রাইভ লিঙ্কটা শেয়ার করে দিব। ঠিক আছে, বাট বাক্সেই সবকিছু পেয়ে যাবেন। তাহলে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। আমি রেকর্ডটা দিয়ে দিচ্ছি একটু পর।